আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। সবাইকে নমস্কার। আজকে আমাদের নিউট্রিশন মান্থ চলছে, আমরা সবাই জানি। তো ন্যাশনাল নিউট্রিশন মান্থ উপলক্ষে আমার এই প্রচেষ্টা, যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অনেকেই দেখে থাকেন। যারা নতুন দেখছেন তাদেরকে অনেক স্বাগতম। নিউট্রিশন মান্থ নিয়ে আমার যতটুকু কথা ছিল, যেরকম ভাবে আমরা প্ল্যান করেছিলাম, আস্তে আস্তে সেই দিকেই এগোচ্ছি। তো আজকের সেশনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যেটা প্রি প্ল্যান্ডই ছিল বলা যায়। তো সেই জায়গা থেকে নতুন শো নিয়ে আবার আমি চলে এলাম। ডায়েটিশিয়ান তামান্না সরকার, আমার সাথে একজন আছেন, তার পরিচয়টা আমি এক্ষুনি দিয়ে দেবো। সবাই জয়েন করছেন, আশা করি সবাই জয়েন করে যাবেন, সাথে থাকবেন। আজকের যে শো, তার যে টপিক সেটা হচ্ছে ডায়েট ইন ল্যাকটেশন। ল্যাকটেশন পিরিয়ডে আমরা কিভাবে ডায়েট এবং নিউট্রিশনটা একজন ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে বজায় রাখতে পারবো, সেই নিয়েই আজকের আলোচনা। তো আজকে আমাদের যিনি গেস্ট এবং স্পিকার, তিনি হচ্ছেন পৌলমিদি। পৌলমিদিকে অনেকেই চেনেন, কারণ আমরা অলরেডি একটা প্রোগ্রাম করে নিয়েছিলাম। আমি আগেই বলেছিলাম যেটা প্রি প্ল্যান থাকবে, আমাদের মিথস অ্যান্ড ফ্যাক্টস এর মধ্যে যে শোটা হয়েছিল, তো তারই এটা সেকেন্ড পার্ট বলতে পারি। কারণ সেই জায়গা থেকে ডায়েট ইন ল্যাকটেশনের কথা, অর্থাৎ ল্যাকটেশন পিরিয়ডে একজন মা ব্রেস্ট ফিডিং এর টাইমে কিভাবে নিজের কেয়ার করবে, কিভাবে তার বাচ্চার কেয়ার করবে, সেই সবটা নিয়ে প্রচুর কথা হয়েছিল। সেটা নিয়ে অনেক কোয়ারিজই এসেছিল। তো আমি ঠিকই করেছিলাম যে ল্যাকটেশনের জন্য একটা আলাদা করে সেশন হওয়া খুব জরুরি। কারণ হচ্ছে অ্যাওয়ারনেসটা দরকার, যেটা আমার শো এর মেন উদ্দেশ্য। মূল এই লক্ষ্যটা নিয়েই এগিয়ে গেছি যে অ্যাওয়ারনেস খুব দরকার। তো অ্যাওয়ারনেসটার জন্যই কিন্তু আমাদের এই শো গুলো করা। এবং এত সুন্দর একটা ইভিনিংকে আমরা বেছে নিয়েছি, কারণ হচ্ছে আমরা সবাই জানি নিউট্রিশন মান্থ চলছে। তো সেই জায়গা থেকে যে সমস্ত মায়েরা আগামী দিনে তার বাচ্চাকে গড়ে তুলছে, যে বর্তমানে বা ইন ফিউচারে গিয়ে যখন সে আমাদের মতোই একজন হবে, তো তার পুষ্টিটার জন্য কিন্তু সেই ল্যাকটেটিং মাদারটার পুষ্টির খুব দরকার। তো শুধু পুষ্টির নয়, আরো অনেক কথা হবে। যেমন আমি এখানে লিখেছি যে ডায়েট, নিউট্রিশন, অ্যাওয়ারনেস অ্যান্ড মিসকনসেপশন, সেইগুলো খুব জরুরি বিষয়। তো আমরা আস্তে আস্তে টপিকে চলে যাব। অনেকেই জয়েন করেছে। পৌলমিদি, তোমাকে মোস্ট ওয়েলকাম নতুন করে আরো একবার আমাদের সেশনে। তো থ্যাংক ইউ আমাদের টাইম দেওয়ার জন্য। আগে বলো কেমন আছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আছি, ভালো আছি, সবকিছুই ভালোভাবে চলছে। আম, তুই যে আবার এই জিনিসটাকে নিয়ে ভাবনা চিন্তা করেছিস যে হ্যাঁ আর একবার রাখা হোক, আর অডিয়েন্সদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এবং ভীষণ ব্লেসড আমি যে আগের সেশনটার এত ভিউজ হয়েছে, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। আম, আজকের এই বিষয়টা বেসিক্যালি ভীষণ দরকারি একটা বিষয়, তার কারণ আমাদের খাবার নিয়ে তো মিসকনসেপশন রয়েছে। তার সঙ্গে ল্যাকটেশন পিরিয়ডে যখন একটি মহিলা ঢুকে গেল, এটা এটা কি মানে কি প্রেগনেন্সি থেকে হিউজ একটা প্রেগনেন্সিতে একটা মেয়েকে এরকম একরকম ভাবে ট্রিট করা হয়। সে যখন প্রেগনেন্ট, সে যখন একটা বাচ্চা ক্যারি করছে, তখন তাকে ভীষণ ভালোভাবে ট্রিট করা হয়। এবং যখনই যে মুহূর্তে দেখা যায় যে সে ল্যাকটেশনাল পিরিয়ডে ঢুকে গেল, তার মানে জাস্ট আফটার দ্য ডেলিভারি, যখন আহ, সে বাচ্চাকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করাচ্ছে, তখন কিন্তু বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়। সেটা এই একটা মানে একটা জেনারেশন বলে নয়, সেটা যুগে যুগে। ঠিক আছে, এবার এখন বিষয়টা হচ্ছে সমাজে প্রচুর বদল আসছে। আমরা বদল করার চেষ্টা করছি, লাইফস্টাইলে বদল করার চেষ্টা করছি। তাহলে আমাদের ধারণাই কেন নয়, সব থেকে বড় কথাটা হচ্ছে এটা যে আমাদের এই ধারণা যে যেগুলো বহুকাল ধরে চলে আসছে, সেগুলোর বদল করাটাও দরকার। তো আই থিঙ্ক ইটস নট অনলি অ্যাবাউট দ্য ল্যাকটেশনাল পিরিয়ড, it's more about the misconception about lactational period. একদম ঠিকই তাই। যেটা নিয়ে এগিয়ে যাওয়া, যে অ্যাওয়ারনেস। কারণ আমরা তো জানি যুগের সাথে সাথে বদল আসে, তো বদলটাকে আমরা যতটা ভালো কাজে লাগাতে পারবো এবং হুম, সর্বোপরি আমাদের জীবনে কাজে লাগাতে পারবো, সেটাই তো আমাদের মূল এক্স্যাক্টলি। উদ্দেশ্য। এবং সেটা যাতে হুম, মানুষের কাজে লাগে, মানুষের ভালোর অবশ্যই। জন্য আমরা কাজে লাগাতে পারি, বিশেষ হুম, করে হুম, হেলথের পারপাস।
হেলথ পারপাসে যদি কাজে লাগাতে পারি সেই বদলটা, তখনই মনে হয় আমাদের এই প্রচেষ্টাটা সফল হবে। তো আমরা এবার মূল টপিকে ফিরে আসি, যেটা নিয়ে কথা হবে আজকে। অনেক কিছু আমরা নতুন কিছু জানবো, কারণ প্রতিদিন হচ্ছে আমরা নতুন করে শিখি, প্রতিদিন কিছু না কিছু জানি। তো নতুন কিছু নিশ্চয়ই আমরা আবার জানবো। এবং অডিয়েন্স যারা দেখছেন, যারা কমেন্ট করছেন, তারাও কোনো রকমের যদি কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে প্লিজ করতে পারেন, আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনায় যাব। তো যে টপিকটা নিয়ে আজকের মূল বিষয় যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটা হচ্ছে ল্যাকটেশন। তো অনেকে কিন্তু এখানে যারা আছেন, যারা ল্যাকটেশন এই কথাটার মানে অনেকে জানেন না। তো ল্যাকটেশন কি, তুমি এইটা দিয়েই শুরু করো, তাহলে বিষয়টা হয়তো সবার কাছে বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, ল্যাকটেশন হচ্ছে আমাদের মানব দেহের, বিশেষ করে মহিলা মানব দেহের এমন একটা কন্ডিশন বা এমন একটা স্টেট বা এমন একটা অবস্থা, শারীরিক এমন একটা বা শারীরবৃত্তীয় এমন একটা অবস্থা, আহ যেখানে একটি মায়ের নিজের শরীর থেকে তার শরীরে অবস্থিত বিভিন্ন নিউট্রিয়েন্ট, পুষ্টিগত যে পদার্থগুলো হয় আর কি, এবং তার সাথে জল মিশিয়ে শরীর নিজে থেকেই কিছু খাবার উৎপন্ন করে, যে সদ্যজাত শিশু মানে রয়েছে আর কি তার জন্য। তার মানে একটি মায়ের শরীর থেকে একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে, একটি একটি মানব শিশু জন্মগ্রহণ করেছে। সেই মানব শিশুকে কে খাওয়াবে? তার খাদ্যের যোগান কে দেবে? তার মায়ের শরীরই দেবে। তার মানে এটা একটা সহজাত একটা প্রক্রিয়া। ঠিক আছে, মায়ের এটা একটা সহজাত প্রক্রিয়া যে আমি আমার বাচ্চাকে খাওয়াবো। ঠিক আছে, তার মানে ভগবান একটি বাচ্চাকে পাঠাচ্ছে, 9টি মাস ধরে সে ফিটাস একটা ফুল টার্ম বেবিতে পরিণত হচ্ছে। এবং সেই বেবি যখন 9টা মাস মায়ের শরীরে ছিল, সে তখন কোথা থেকে খাবার গ্রহণ করত? তাকে কোনোভাবে কিন্তু গিলতে হতো না, চিবাতে হতো না, তাকে কিচ্ছু করতে হতো না। তাকে খাবার টেস্ট সে জানতো না। সে কি করতো তাহলে? সে রীতিমতো সেই যে নাড়িটা আছে, সেই নাড়ির মাধ্যমে সে খাবার পেয়ে যেত মায়ের শরীরে যে খাবার আছে তার থেকে। ভালো কথা। এবার আম, যখন সেই মায়ের শরীর থেকে তার শরীরটাকে এবার মানে আলাদা করা হলো, নাড়িটাকে কেটে দেওয়া হলো, তখন তো তার নিজের খাবার নিজেকে জোগাতে হবে, মানে নিজেকে ব্যবস্থা করে নিতে হবে। তো সেই ব্যবস্থাটা সে ওইটুকু মানুষ কিভাবে করবে? সে তো পারবে না। তার ব্যবস্থাটা করবে কে? না, তার মা। এটাই হচ্ছে একটা প্রকৃতির সৃষ্টি, যে আমি তার মা এবং আমি তাকে খাওয়াবো। এইটা হচ্ছে ব্যাপার। এই অবস্থাটা যে মুহূর্তে শরীরে শুরু হয়, সেই পিরিয়ডটাকে বলা হয় ল্যাকটেশন পিরিয়ড। এবং ল্যাকটেশন পিরিয়ডটা বা উম বাংলাতে প্রসূতি নারী, আমার মনে হয়, আমি যদি খুব ভুল না করি। এবং প্রসূতি নারী। এবং হ্যাঁ, এবার এই আহ, মা যখন একদিন দুদিন, মানে যখন এবার ল্যাকটেশন পিরিয়ডটা কখন থেকে শুরু হলো? শরীরে যখন সিগন্যালটা পৌঁছবে যে আমাকে এবার দুধ তৈরি করতে হবে। কখন এই এই সিগন্যালটা পৌঁছবে? যখন প্লাসেন্টা বলে যে বস্তুটা আমাদের সেই সমস্ত খাবার পৌঁছানোর কাজ করে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে, সেই প্লাসেন্টা যখন আমাদের মায়ের শরীর থেকে আলাদা হয়ে যায়, মানে প্লাসেন্টা ইউটেরাস থেকে বাদ দিয়ে দেওয়া হবে। সেটা কখন বাদ যাবে? যখন প্রেগনেন্সি এন্ড হবে তখন। ঠিক আছে, তো এটা ভীষণ একটা সুন্দর একটা প্রক্রিয়া, এবং সেটা শরীর নিজে থেকেই শুরু করে, জাস্ট শরীরে এই সিগন্যালটা পৌঁছতে হবে। এবং সেটা কোনো কোনো মায়ের ক্ষেত্রে, যাদের নর্মাল ডেলিভারি হয়, মানে যাদের একদম সম্পূর্ণভাবে ন্যাচারাল, যাদের বার্থ দেয় যারা শিশুকে, তাদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। আধ ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট পর শুরু হয়ে যায়, কখনো একদিন পর শুরু হয়। আবার কখনো কখনো যাদের
সি সেকশন হচ্ছে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে স্বাস্থ্য বিভাগে সি সেকশনটা করা হয় না, 39-40 উইকসে সি সেকশন করে বের করা হয়। সেরকম যদি কন্ডিশন থাকে বেবির যে সি সেকশন করে বেরোনো হবে, বা মায়ের যদি কোনোভাবে শারীরিক প্রবলেম থাকে যে তখন সিজারিয়ান সেকশন করে বের করে নেওয়া হয়। এবং সার্জারি করে যখন বের করে নেওয়া হচ্ছে তখন কি হয় ইউজুয়ালি সঙ্গে সঙ্গে সিগন্যালটা পৌঁছয় না, কারণ এটা তো মানে সার্জারিটা তো মানে হঠাৎ করে বের করে নেওয়া হলো, এটা তো আর শরীরে মেসেজটা যাচ্ছে না, বা তার মানে শরীরকে একটু বুঝতে সময় লাগে। শরীর মানে এখানে কি, এখানে ব্রেনের তার মানে একটু সময় নেয়। তার মানে একদিন হয়ে গেল আমাকে খাবার তৈরি করতে হচ্ছে না বাচ্চার জন্য, একটা গোটা দিন হয়ে গেল মানে 24 ঘন্টা হয়ে গেল আমি বাচ্চার জন্য কিছু খাবার দাবার তৈরি করছি না, তাহলে কি হলো, তখন এবার ব্রেনে আস্তে আস্তে প্রোল্যাক্টিন সিক্রেশন হবে, অক্সিটোসিন সিক্রেশন হবে, এবং অক্সিটোসিন হরমোন, এবং অক্সিটোসিনটাও এখানে সিক্রেশন হবে। তার কারণ অক্সিটোসিনটাকে আমরা বলি ফিল গুড হরমোন। মানে একটা মহিলা যখন মা হচ্ছে, সে যখন মা মা- মা আমি হয়ে গেছি এরকম একটা অনুভব যখন সে করছে, তখন স্বাভাবিকভাবেই তার হ্যাপিনেস রয়েছে, তাই না? সেই হ্যাপিনেস থেকে অক্সিটোসিন রিলিজ হবে, এবং সেটা এতটা পরিমাণ রিলিজ হবে যে সেটা কোনো না কোনো ভাবে ট্রিগার করবে বাকি হরমোন গুলোর সাথে। ট্রিগার করছে কাকে? প্রোল্যাক্টিনকে। প্রোল্যাক্টিন আর অক্সিটোসিন দুটো মিলিয়ে গোটা শরীরের বাকি যে নিউট্রিয়েন্ট অ্যাবজর্বড কন্ডিশনে রয়েছে, সেই মানে স্টোরড অবস্থায় যে নিউট্রিয়েন্ট গুলো রয়েছে, সেই স্টোরড অবস্থায় নিউট্রিয়েন্ট গুলোকে নিয়ে এসে এবার দুধ প্রোডাকশন হবে। তার মানে এখানে মনে রাখতে হবে যে দুধের ফার্স্ট কনসিস্টেন্সি সেটা হবে কিন্তু খুব ওয়াটারি, সেটা হবে না, ভীষণ ওয়াটারি কনসিস্টেন্সি প্রথম প্রথম কিন্তু হবে না, ঠিক আছে? সেই যে ফার্স্ট ইয়েলোইশ মিল্ক যেটা বেরোচ্ছে সেটা স্লাইটলি কি বলবো মানে একটু স্টিকি স্টিকি ইন নেচার সাধারণত হয়, ওকে? তো এই যে একটা হালকা একটা হলুদ রঙের পদার্থ বেরোচ্ছে, সেটা হচ্ছে বেবির ফার্স্ট মিল, এটাকে বলা হয় কলেস্ট্রাম, ঠিক আছে? এইটা আফটার দ্য ডেলিভারি বেরোচ্ছে, এবং আফটার দ্য ডেলিভারি এটা এখন সমস্ত জায়গায়, নার্সিং হোম, হসপিটাল, সমস্ত জায়গায় নার্স থেকে আরম্ভ করে ডক্টর প্রত্যেকে বলে যে বাচ্চা নিজে এটা খাবে, ঠিক আছে? বাচ্চাকে নিজেকে সাক করে খেতে হবে, ওকে? এইবার অনেকেই বলে যে বাচ্চা কি করে তখন খাবে, ঠিক আছে? ও তো ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, ও ঘুমিয়ে পড়বে, ও খেতে খেতে ঘুমিয়ে পড়বে, তার কারণ এটা ভীষণ, ওর ক্ষেত্রে ভীষণ টায়ারসাম একটা কাজ। তার কারণ 9টা মাস সে কিচ্ছু মানে খাওয়া, মানে এই যে মুখ, ঠোঁট, গাল, এই জিভ, এগুলো কিভাবে আমি সঞ্চালন করব, এটা কি কাজ, সেটা ও নিজে ফিগার আউট করেনি, কিন্তু তার প্রয়োজন পড়েনি। এবার ওকে এটা নিজেকে ফিগার আউট করতে হচ্ছে। তার মানে বাচ্চা নিজে ওই, এবার কথা হচ্ছে যে অ্যাট দা এন্ড অফ দা 34 উইক, মানে প্রেগনেন্সি 34 উইক থেকে 35 উইক যখন হয়ে গেল, বাচ্চা তখন অলমোস্ট তখন ফুল টার্ম, ঠিক আছে? মানে থার্ড ট্রাইমেস্টারে বাচ্চা যখন, থার্ড ট্রাইমেস্টারের এন্ড করে 35 উইকের পরে বাচ্চা যখন অলমোস্ট ফুল টার্ম, বাচ্চার মধ্যে কিছু নিজস্ব সহজাত বৈশিষ্ট্য তাদের জেনারেট করে যায়। তার মধ্যে ফার্স্ট যে রিফ্লেক্সটা জেনারেট করে সেটা হচ্ছে সাকিং রিফ্লেক্স। তার মানে কি, সে পেটের মধ্যে থেকেই চুষতে শেখে। ফার্স্টে সে পেটের মধ্যে থেকে কি চুষছে? নিজের আঙুল চুষছে, কখনো কখনো অ্যাম্বিলিকাল কর্ড চষে। চোষা বিষয়টা সে কিন্তু জানে যে এটা কি জিনিস, মানে এই জিনিসটা চোষা, মানে সে তো বেসিক্যালি কিছু দেখতে পাচ্ছে না, কিছু তার মানে তার ফিলিংসটা রয়েছে, এবং ফার্স্ট ফিলিংস হচ্ছে তার, সে একটা মানে খুব একটা ওয়ার্ম কন্ডিশনে রয়েছে, ফ্লোট করছে রীতিমতো, ঠিক আছে? ফ্লোট করতে করতে যেটা তার হাতের মধ্যে আসছে, যেটা তার ঠোঁটের সংস্পর্শে আসছে, সে হালকা করে চুষে নিচ্ছে। এইটাই হচ্ছে ঘটনা। এবার যখন আফটার দ্য 9 মান্থস, যখন তার মানে সে যখন ভূমিষ্ঠ হলো, সে যখন সেই সেম গন্ধটা পেল যেটা অ্যামনিওটিক ফ্লুইডের গন্ধ,
এইবার এটা একটা প্রকৃতির, কি বলবো, কি পাওয়ারফুল একটা প্রকৃতির কনসেপ্ট, যে যেটা মহিলাদের ব্রেস্টের যে অ্যারিওলা সেকশন, অ্যারিওলা মানে হচ্ছে যেখানে নিপল থাকছে তার আশপাশের যে সেকশনটা, সেই আশপাশের জায়গাগুলো থেকে কিন্তু সেই ধরনেরই ইন্টারফারেন্স যে হরমোনস থাকে মানুষের, সেটা বেরোয়, ঠিক আছে? এবং প্রত্যেকটা মায়ের সেই গন্ধটা আলাদা, যেটাকে আমরা বলি মায়ের গন্ধ, রাইট? আমরা বলি যে মায়ের কাছে গেলে আমাদের কেন এত শান্তি হয়, বিকজ ওই 9 মাস। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড আমি যতবার এটা ভাবি ততবার ভাবি যে এত সুন্দরভাবে সবকিছু তৈরি করে দেওয়া আছে, তারপরেও এত কি করে মিসকনসেপশন থাকতে পারে। সবকিছু এত সুন্দর করে তৈরি করে দেওয়া ভগবানের, মানে এইবার যখনই সেই বাচ্চাটা পেয়ে গেল ওই গন্ধটা, যে এটা তো আমার চেনা গন্ধ, এখানে তো আমি এতদিন ছিলাম, তার মানে এখানে আমার খাবার আছে, ব্যাস। ও ওখান থেকে এবার নিজের খাবারটা নিজে সংগ্রহ করে নেবে। ইটস আ প্রসেস, ঠিক আছে? ফার্স্ট ও কোলেস্ট্রাম সংগ্রহ করছে, তারপর ধীরে 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 আফটার 4 ডেজ তখন মোটামুটি ও বাইরের এনভায়রনমেন্টের সাথে একটু ইউজ টু হয়ে গেল বাচ্চাটা, তখন আস্তে আস্তে কিন্তু এবার মায়ের শরীরও ইউজ টু হয়ে গেল যে আমার বাচ্চা আমার সাকিং করছে। ইউজ টু হয়ে যাওয়া মানে কি, ব্রেনে কনস্ট্যান্ট একটা সিগন্যাল যাচ্ছে যে ওখান থেকে কিছু একটা পদার্থ আমার বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, তার মানে আমার নিজের যে স্টোর সেটা খালি হচ্ছে, তার মানে আমাকে আরো বানাতে হবে। এইবারে কি হয়, 4 দিন, কারো কারো ক্ষেত্রে 3 দিন, ঠিক আছে, 72 ঘন্টা, বা কারো কারো ক্ষেত্রে আর একটু বেশি, 4 দিন, কারো কারো ক্ষেত্রে কখনো কখনো 7 দিনও লাগে, সময় লাগে। তারপরে আস্তে আস্তে ফুল টার্ম একটা যে ম্যাচিওরড মিল্ক আমরা বলি, সে ম্যাচিওরড মিল্ক বেরোয়। এবার এর মাঝখানে যখন কলেস্ট্রাম বেরোচ্ছে আর ম্যাচিওরড মিল্ক বেরোচ্ছে, ম্যাচিওরড মিল্ক নর্মাল দুধের মতোই দেখতে হয়, একদম পুরোপুরি সাদা দেখতে হয়, খুব একটা খুব একটা মোটা দুধটা হয় না, যথেষ্ট পাতলা দুধ হয়, যাতে বাচ্চাটি ঠিকঠাক ভাবে ডাইজেস্ট করতে পারে, ভীষণ পাতলা একটা দুধ হয়। আহ কারণ তার প্রোটিন কন্টেন্ট আমাদের মাথায় রাখতে হবে, প্রোটিনটা ভীষণ আর কি, কি বলবো, ভীষণ ইজিলি ডাইজেস্টেবল একটা প্রোটিন মায়ের দুধে পাওয়া যায়। এবং যে কারণে প্রোটিন এবং যে ফ্যাট থাকে, সেই ফ্যাট মলিকিউলস গুলো যথেষ্ট মানে কি বলবো, যথেষ্ট পাতলা, মানে বলা যেতে পারে খুবই ভালো, খুব একটা ঠিক কনসিস্টেন্সির দুধ কিন্তু মায়ের দুধ হয় না। এবার এরও আগে তাহলে কোলেস্ট্রাম গেল, স্টিকি একটা দুধ, ঠিক তারপরে যেটা আসছে সেটাকে আমরা বলি ট্রানজিশন মিল্ক। সেই ট্রানজিশন মিল্ক হবে ম্যাক্সিমাম ওয়াটারি, ঠিক আছে, জলের মতো অনেকটা। ওকে, এইটা বাচ্চার মানে থ্রাস্ট যেটা আছে, সেই থ্রাস্ট কে কোয়েঞ্চ করে। তৃষ্ণাটা, হ্যাঁ, তৃষ্ণা মেটায়। তৃষ্ণাটাকে মেটায়, ঠিক আছে। আর তারপরে এবং এটা অনেক মায়ের থাকে, মানে হয়তো 24 ঘন্টা থাকলো, কোনো কোনো মায়ের 6 ঘন্টা থাকে, সেটা বোঝা যায় না, বাচ্চা 30 মিনিট 20 মিনিট পর পর সেটাকে খায়, ঠিক আছে। এবার বলে যে বাচ্চা খাচ্ছে ঘুমিয়ে পড়ছে, খাচ্ছে ঘুমিয়ে পড়ছে, এটাই হচ্ছে কথা। এবার 5 দিন পর আস্তে 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 যখন দুধ প্রডিউস হয়, তখন বাচ্চা খাবে, সময় নিয়ে খাবে। ইট ক্যান টেক মিনিমাম 20 মিনিটস টু ম্যাক্সিমাম 45 মিনিটস, 1 আওয়ার, ঠিক আছে। তো এইটা হচ্ছে ঘটনা। সো দিস ইজ দ্য ফেজ অফ ল্যাকটেশন। আর এর সাথে বলে রাখি যে ল্যাকটেশনের সাধারণভাবে দুটো ফেজ থাকে। ফার্স্ট যে ফেজটা বললাম, এটা হচ্ছে একদম যে ফার্স্ট যে ফেজটা, একদম কলেস্ট্রাম থেকে আরম্ভ করে যে ফেজটা, এবং এটার পর 3 মাস একটা ফেজ, মানে 3 মাস পর্যন্ত সাধারণত ফ্লো খুব ভালো থাকে ইউজুয়ালি, কারণ হরমোনস লেভেল ভালো থাকে। বাচ্চার 3 মাস পর্যন্ত নিউ বর্ন ফেজ থাকে। এবার বাচ্চা নিউ বর্ন থেকে, মানে নিউ বর্ন যে ফেজটা, সেটা হচ্ছে ওই 1 দিন থেকে আরম্ভ করে 3 মাস পর্যন্ত। 3 মাস পর থেকে 6 মাস পর্যন্ত বাচ্চার হচ্ছে নিউবর্ন ফেজ কেটে গেল। ওকে, নাও শি ইজ অর হি ইজ ইনফ্যান্ট। এবার 6 মাস পর্যন্ত
ল্যাকটেশনের একটা পিরিয়ড থাকে। সেই পিরিয়ডটাকে আমরা বলছি দ্য ফার্স্ট পিরিয়ড অফ দ্য ল্যাকটেশন, যেখানে মায়ের সব থেকে বেশি এক্সট্রা কিলো ক্যালোরি খরচা হয়, দ্যাট ইজ অলমোস্ট 550 to 600। আমাদের আরডিএ দেওয়া রয়েছে 600 কিলো ক্যালোরি এক্সট্রা খেতে হবে। এবার এখানে মজার বিষয়টা বলে দিই, যে প্রেগনেন্সিতে মানে একটি মা যখন প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, তখন আরডিএ বলছে যে তাকে 350 এক্সট্রা কিলো ক্যালোরি দিলেই যথেষ্ট। ঠিক আছে, তার মানে তার যদি অলমোস্ট এখনকার ক্যালোরি অনুযায়ী তার যদি 1650 থেকে 1800 কিলো ক্যালোরি যদি তার নর্মাল রিকোয়ারমেন্ট হয়, তাহলে 350 কিলো ক্যালোরি সে হবে তার প্রেগনেন্সির এক্সট্রা রিকোয়ারমেন্ট, মানে ওই 1600 প্লাস 350 ধরে নিলাম। 1650 কি 1700, সেখান থেকে 350 সে এক্সট্রা খাবে। বাট ল্যাকটেশনের ক্ষেত্রে এক্সট্রা খাচ্ছে কত, আমাদের আইসিএমআর বলে দিচ্ছে যে তাকে 600 এক্সট্রা খেতে হবে, মানে প্রেগনেন্সির থেকেও ডাবল। বোঝা গেল যে শুধু প্রেগনেন্সিতেই আমরা কেয়ার করছি, নিজের পছন্দ মতো ডিশ খাচ্ছি, কিন্তু দেখা যায় যে ল্যাকটেশনে যখন আমি এন্টার করলাম, তখন কিন্তু খাওয়ার পরিমাণটা সাধারণভাবে হয়তো বাড়ির লোকেরাও অনেক সময় করে, আগে করতো, এখন হয়তো সব জায়গায় বিষয়টা একটু আলাদা। আহ আবার মায়ের ওই বিষয়টা চলে আসে যে খাবো না, ঠিক আছে, বা খেলেও হয়তো ওয়েট গেইন করে যাবে, এইটা একটা ভয় অনেক মায়ের থাকে, ঠিক আছে। এখন তো আরো বেশি করে যেখানে ডায়েট একটা মানে ডায়েটিং করা একটা ট্রেন্ড এখনকার দিনে, আই গেস, যে আমি ডায়েটিং করছি, ডায়েটিং করে বিভিন্ন রকমের আবার ডায়েট, সেগুলো তারা বুঝেও করে না, ঠিক আছে, বিভিন্ন খবর, ইন্টারনেট, পেপার টেপার পড়ে ওয়েট কমানোর একটা টেন্ডেন্সি সব জায়গায় থাকে, তো সেটা এই সময় চলে এলে কিন্তু খুব মুশকিল, যে আমাকে এক্ষুনি ওয়েট কমাতে হবে, ওয়েট এমনি কমে যাবে। কারণ ব্রেস্ট ফিডিং এ অন্তত পক্ষে মায়ের 25% এনার্জি চলে যাচ্ছে, ঠিক আছে, 25% অফ টোটাল এনার্জি কিন্তু পার ব্রেস্ট ফিডিং এ চলে যাচ্ছে। তাহলে প্রত্যেক দিন যদি একটি মা তার বাচ্চাকে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করায়, তাহলে কিভাবে সে ওবেজ থাকতে পারে? সে তো ওবেজ থাকবে না। ওবেজ সে কখন হয়? যখন সে বিভিন্ন কথাবার্তা শুনে ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে বাচ্চাকে কৌটোর দুধ খাওয়াচ্ছে, কৌটোর দুধ যতবার আমি বাচ্চাকে দেব, আমার ততগুলো ফিড আমার শরীর থেকে মিস হচ্ছে, আমার ব্রেস্ট মিল্ক এমনি কমতে থাকবে। সেটা যদি হয়, তখন মা কিন্তু মোটা মোটাই থাকবে, সে আর কোনোভাবেই আর ওয়েট লস করতে পারবে না। তাহলে ওয়েট লস করার একটা সব থেকে ভালো উপায় হচ্ছে ব্রেস্ট ফিড করানো, ঠিক আছে, সেখানে কোনো জিম থেকে আরম্ভ করে কিচ্ছু প্রয়োজনীয় নেই। তার কারণ জিমে গেলে আমি ট্রেডমিলে ধরে নিলাম 15 মিনিট দৌড়লাম, তার থেকে বেশি কিলো ক্যালোরি কিন্তু এই ব্রেস্ট ফিড করালে, সারা দিনে 8 থেকে 10 বার ব্রেস্ট ফিড করালে কিন্তু সেইটা খরচা হচ্ছে, ঠিক আছে। তো এইটা মাথায় রাখতে হবে যারা কারণ নতুন কিছুটা মা হচ্ছে তাদেরকে। নতুন যারা হচ্ছে তাদের ক্ষেত্রেই হুম সমস্যাটা দেখা যায় বেশিরভাগ। কারণ দেখো, হুম এমনি যখন একটা মা প্রেগনেন্সিতে থাকছে, তারপর যখন তার বেবি ডেলিভার হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু তার কিছুটা ওয়েট লস হচ্ছে বাচ্চাটা ডেলিভার হওয়ার সাথে সাথে। এরপর তুমি যেরকম ভাবে বললে 8 থেকে 10টা ফিট যদি এমনি করা হয় বা কোনো মা যদি করায়, সেই জায়গা থেকে তো তার বডি থেকে কি যাচ্ছে, আলটিমেটলি তার তো ক্যালোরিটাই লস হচ্ছে। কারণ তুমি এটা বললে বলে আমি এটা ক্যালোরি শুরু লস করলাম, হচ্ছে। লস হচ্ছে, এটা তো হবেই সেইভাবেই। আর যে কথাটা দিয়ে তুমি শুরু করেছিলে যে কত সুন্দরভাবে নেচার একটা মানুষের, বিশেষ করে একজন মায়ের দেহকে তৈরি করেছে বিভিন্ন খুব হরমোন দিয়ে, মানে এটা সুন্দর। কিন্তু কোনো কোনো রকমের এমনি উড়ো কোনো কথা নয়, যে উড়ো কথা একটা তা নয়, পুরোটাই তো হ্যাঁ, সায়েন্স। যে আমার পুরোটাই হরমোনাল সায়েন্স। সিক্রেটিংটা হচ্ছে, আর সেটা কিন্তু একটা পার্টিকুলার টাইমিং এ একটা মা, একটা মেয়ে যখন মা হচ্ছে তার যে বডির চেঞ্জেস গুলো আসছে, সেটাও একটা হরমোনের জন্য হচ্ছে। আবার হুম। বাচ্চাটা যখন পৃথিবীতে আসছে, তারও সব কিছু কিছু যে হরমোন গুলো রয়েছে, যেমন প্রোল্যাক্টিন হরমোনের জন্য ব্রেস্টফিডটা হচ্ছে। তো এই জায়গা থেকে তারপরে অক্সিটোসিন অলরেডি সিক্রেশন হওয়া শুরু হয়ে যাচ্ছে। মানে কি সব সুন্দর সুন্দর ভাবে টেক্সট, মানে স্টেপ বাই স্টেপ সাজানো আছে।
সাজানো আছে। তো তাহলে কোনোভাবেই, তুমি বললে বলে কথাটা মাথায় এলো, অনেক মা থাকেন যারা কিন্তু একদম মানে বাচ্চা সবে সবে হয়তো এসেছে, ডেলিভার করার পরেই কিন্তু তার মাথায় সঙ্গে সঙ্গে একটা চাপ চলে আসে যে ওয়েট আমাকে তো এবার ওয়েট ওয়েট লস লস করতে করতে হবে, হবে। ওয়েট লস করতে হবে। তো এইটা একটা বড় সমস্যায় দাঁড়িয়ে যায়। এবার সে তখন দেখছে আমি তো প্রেগনেন্সিতে অলরেডি এত মোটা হয়ে এত বসে গেন আছি, করে তার মধ্যে ফেলেছি। gain করে ফেলেছি, হ্যাঁ, এবার কি হবে? এবার তো বাচ্চাটা হয়ে গেছে, এবার এক্ষুনি আমাকে ওয়েট লস করে ফেলতে হবে। হ্যাঁ, আরো একটা অন্তত পক্ষে চাপের মানে ব্যাপার সে হয়ে যায়। তার, আমি দেখেছি, আমি এটা নিজের ক্ষেত্রেও দেখে, নিজের ক্ষেত্রে নয় বলবো না, মানে নিজের আশেপাশের লোকজন অনুযায়ী দেখেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে মানে 3 মাস 4 মাস যাচ্ছে কি যাচ্ছে না, এ বাবা আমার ভুঁড়ি হয়ে যাচ্ছে, ভুঁড়িটা আমি কিভাবে এবার কমাবো। এটা একটা কথা। এবার কথা হচ্ছে যে আহ একটা ইউটেরাস প্রলিফারেশন থাকে, এটা খুব সত্যি কথা, যে তলপেটটা একটু ঝোলা মতো থাকে, যেটা দেখতে হয়তো সবসময় ভালো লাগে না, ঠিক আছে, দেখতে খারাপই লাগে বলা যেতে পারে, যে কারণ এতদিন। বলো, শুনতে পাচ্ছি শোনা আমরা। যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। তো কতটা তার মানে ইউটেরাস ফুলছে, ইউটেরাস তো এক্সপ্যান্ড করছে অনেকটা। এবার সেখান থেকে আমি একটা অনেকগুলো জিনিস বের করে নিলাম, ঠিক আছে, তার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড ছিল, প্লাসেন্টা ছিল, গোটা একটা মানুষ ছিল, সব থেকে বড় কথা সবকটাকে বের করে নিলাম। তো তাকে তো একটু কন্ট্রাক্ট হতে সময় দিতে হবে। সো 6 মান্থস 7 মান্থস এটা লাগে। তার মানে এই জন্যই বলে দেওয়া হয়েছে হু থেকে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, যে 6টা মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে। তার কারণ এই 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেরকম বাচ্চাকে হেল্প করে নার্চার করতে, সেই রকমই মায়ের ইউটেরাস কন্ট্রাক্ট করতে হেল্প করে। তার মানে ওভারিয়ান ক্যান্সার, যেটা যার জন্য বিশেষ করে এখন মানে ওভারিয়ান ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রচুর ধরনের তো এখন ক্যান্সার, আহ মানে বলতে গেলে এখন এই 12-13 বছরে ক্যান্সারের প্রচুর, আমাদের শরীর মানে ক্যান্সারের কি বলবো, ইনসিডেন্স প্রচুর বেড়েছে, তাই না? টোটাল প্রিভ্যালেন্স প্রচুর বেড়েছে। মানে যা কেস হয়তো 12 বছর আগে ক্যান্সারের হতো, এখন ক্যান্সারের হয়তো কেস দেখতে গেলে মাথা ঘুরে যাবে, বিশেষ করে ভারতবর্ষে। ভারতবর্ষে এত ক্যান্সারের কিন্তু ছিল না, যেটা ইউনাইটেড স্টেটস এর সমান, ঠিক আছে। ভারতে এত ক্যান্সার তাহলে কিভাবে হচ্ছে? ঠিক আছে, মেয়েদের ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বিশেষ করে এত বেশি, তো ব্রেস্ট সেইটা ক্যান্সারের হার তো বড্ড বেড়ে গেছে। অনেকটা বেড়ে ওভারিয়ান গেছে। অনেক বেড়ে গেছে হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার। ওভারিয়ান ক্যান্সারও বেড়ে গেছে, মানে বেড়ে গেছে। ওভারিয়ান ক্যান্সারের থেকেও ব্রেস্ট ক্যান্সার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার কারণ হচ্ছে কিন্তু বলতে গেলে এই গত 10 থেকে 12 বছর যদি আমরা দেখি, সেখানে এই বিষয়গুলো মানে মানে আলোচ্য বিষয়, যে কি করে তাহলে বাড়লো। তার মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা মানে হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা হয় না 10 বছর কি গত 30 বছরে। আমাকে যদি আমার মা মানুষ করেছে, যদি তুই তোর মাকে যদি জিজ্ঞেস করিস, তখন প্রত্যেকেই একটা কথা বলে যে আমরা তো 5 মাসে, আমরা তো 4 মাসে সলিড ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম, তোরা যে কেন 6 মাসেও করছিস, 6 মাস কমপ্লিট হবে তার মানে 6 মাস, 6 মাসে পড়বে তারপরে খাওয়াবি, এইটা একটা কথা। তো এইগুলো একটা খুব বড় ব্যাপার, যে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং যদি না হয় তাহলে কিন্তু বাচ্চা তো এফেক্টেড হচ্ছেই, বাচ্চার তো শরীরে প্রবলেম আসছেই, সেটা হয়তো ইনিশিয়াল 10 বছরে বোঝা যাবে না, 15 বছরে বোঝা যাবে না, বাট সেই বাচ্চাটার যখন 30-32 বছর বয়স হবে, তখন কিন্তু ভালোই মতো বোঝা যাবে, সেই বাচ্চাটার মোটা হওয়ার ধাঁচ তৈরি হবে। তারপরে সেই বাচ্চাটার কি বলবো, ইমোশনাল প্রোডাক্টিভিটি বা ইমোশনাল কোশেন্ট, এগুলোকে, এগুলো আস্তে আস্তে এফেক্টেড হয়। এগুলো নিয়ে আলোচনা হয় না, কিন্তু এগুলো নিয়ে একদম আলোচনা হয় না আমাদের কোনো জায়গায়, আমি দেখি না যে এগুলো আলোচনা হয়। যে বাচ্চা
এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করে সেই বাচ্চার ইমোশনাল স্ট্রেংথ যা সাংঘাতিক হবে, তার আইকিউ মানে আইকিউ ইমোশনাল স্ট্রেংথ বা আইকিউ, আইকিউ বলতে এক্ষেত্রে বলা যেতে পারে তার কগনিটিভ এবিলিটি, মানে কোনো কিছুকে ক্যালকুলেট করা, কোনো টাইম ক্যালকুলেট করা, এগুলো মানে ইনস্ট্যান্ট বোঝা যাবে না। সেই বাচ্চা যখন আস্তে আস্তে, টুম্পা বলছে আই এম ওয়াচিং পৌলমিদি, থ্যাংক ইউ টুম্পা। তো এইগুলো আস্তে আস্তে বোঝা যায় সেই বাচ্চা যখন স্কুল পারফরমেন্স করে, তখন স্কুলে গিয়ে সেই বাচ্চা যখন ভর্তি হচ্ছে, তার মানে সেই বাচ্চা যখন 10 বছর স্কুলের ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, সেই বাচ্চার স্কুল পারফরমেন্স দেখে বোঝা যায় যে সেই বাচ্চা কেমন পারফর্ম করছে। এবং ইটস আ প্রুভেন ফ্যাক্ট যে যারা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফেড বেবি আর যারা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফেড করছে না, সেই রকম বেবি যারা রয়েছে, মানে যেসব রকম বাচ্চাগুলো যারা রয়েছে, তাদের পারফরমেন্সের মধ্যে বেশ খানিকটা ডিফারেন্স রয়েছে। এগুলো এমনি এমনি তো নয়, এগুলো হচ্ছে ঘটনা। এগুলো 10 বছর 12 বছর ধরে রিসার্চ হয়েছে, রিসার্চে এই ফ্যাক্টস গুলো বেরিয়েছে। বেরোবার পর আজকের ডাক্তার যারা রয়েছে তারা বলছে যে আপনারা 6 মাসে সলিড স্টার্ট করুন, আপনারা 4 মাসে সলিড স্টার্ট করবেন না। ঠিক আছে, একমাত্র 4 মাসে কখন সলিড স্টার্ট করতে পারি, যদি মা এইচআইভি ইনফেক্টেড হয়। বোঝা গেল? যদি মায়ের এইচআইভি কোনোভাবে ইনফেক্টেড থেকে থাকে, এইচআইভি ইনফেকশন ভেতরে রয়েছে, মা এইচআইভি পজিটিভ, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাকে, এবার সেক্ষেত্রে বাচ্চাকে মা কোনোভাবে 3 মাস মানে নিউবর্ন ফেজটা কোনোভাবে ব্রেস্টফিড করালো, কারণ সেটা সেই বাচ্চাটার সার্ভাইভালের জন্য দরকার। ঠিক আছে, এবং তারপর সেই বাচ্চাকে সে আস্তে 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 বাইরের খাবারের সাথে অ্যাকাস্টম করলো। এবং এটা আমি বলছি না, এটা আইসিএমআর এনআইএন বলে দিচ্ছে। ঠিক আছে, এটা ডাব্লিউএইচও বলে দিচ্ছে যে এইচআইভি এইডস যদি পজিটিভ কোনো মা হয়, তো দেয়ার ইজ আ চান্স, দেয়ার ইজ আ পসিবিলিটি যে 10% আমার মা দেখছে, থ্যাংক ইউ মা। তো দেয়ার ইজ আ পসিবিলিটি, একটা প্রবাবিলিটি থেকে থাকে সেই বাচ্চাটার মধ্যে এইচআইভি জার্মসটা ট্রান্সমিট হওয়ার। তার কারণ এইচআইভি জার্মস তো বডি টু বডি ট্রান্সমিট, মানে আমরা ট্রান্সমিট বলবো না, ট্রান্সফার হচ্ছে। তো সেক্ষেত্রে দেয়ার ইজ আ প্রবাবিলিটি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা তখন বলতে পারেন না, না যেহেতু মায়ের এই পার্টিকুলার প্রবলেমটা রয়েছে, তখন আপনি এতদিন মোটামুটি বাচ্চাকে সার্ভাইভ করানোর মতো একটুখানি খাওয়ান, তারপরে তাকে আপনি বিভিন্ন রকমের বাইরের খাবার আপনি দিতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়াটা দরকার, বিকজ দিস ইজ দ্য হাই টাইম। আর কবে হবে, এটা তো হচ্ছে ঘটনা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা বললে, এইটা নিয়ে একটু বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা সেটাই যেখানে কিন্তু মা ব্রেস্ট ফিড ছাড়া আর অন্য কিছু ফিড করাবে না, নট ইভেন ফর্মুলা ফিড। ফর্মুলা ফিডটা কখন খাওয়াবে সেটাতে হুম। পরে আসছি, কিন্তু এই যে বললে না যে এখন সত্যি এত জলও ক্যান্সার না, বেড়ে গেছে, জলও না, জল জলও খাওয়াবে না, বাচ্চার জলের প্রয়োজনীয়তা নেই। কিন্তু জল যদি একদম খেতে হয় তাহলে মা খাবে। চূড়ান্ত গরম, চূড়ান্ত হয়তো হিট ওয়েভ চলছে, সেই সময়েও বাচ্চাকে জল দেওয়া যাবে না। সদ্যজাত শিশুকে তখন জল দেওয়া যাবে না। সদ্যজাত শিশু হোক 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, তার যদি 6 মাস না হয় তাকে জল দেওয়া যাবে না, তাকে ব্রেস্ট ফিড করাতে হবে। সে তার নিজের শরীরের জলের চাহিদা পুরোটাই ব্রেস্ট মিল্ক থেকে ইয়ে করছে, পেয়ে যাচ্ছে। সুতরাং জল যদি কাউকে খাওয়াতে হয়, মাকে খাওয়ান, বাচ্চাকে নয়। আর সেটাই হচ্ছে ডিমান্ড ফিডিং। যখন হুম। বাচ্চা চাইবে বাচ্চাকে তখন ফিড করাতে হবে, যেভাবে চাইবে, যখন চাইবে, যতবার চাইবে, সেটাই বাচ্চার ডিমান্ড, সেটাই ডিমান্ড ফিডিং। তাই তো অন ডিমান্ড ফিডিং। আমার একদম, আর সেই জায়গা থেকে তাই তো আমার ব্রেস্ট ফিডটা তখন, অর্থাৎ ব্রেস্ট মিল্কটা কিন্তু ওইভাবেই ওয়াটারি হয়। অনেকের ধারণা থাকে এটা খুব ওইভাবেই পাতলা। সিক্রেশন হবে,
ওইভাবেই তো হ্যাঁ, তৈরি। এবার কথাটা হচ্ছে এখানেই। এবার তোকে আমি আগের বারও একটা কথা বলেছিলাম, মনে 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 কর। সেটা হচ্ছে যে যখন দেখবি একটা বাচ্চার যখন ঠিক ওই 21 দিন হয়ে যাচ্ছে, মানে একটা বাচ্চা মোটামুটি একটা এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাকাস্টমড হয়ে গেছে, ও বুঝতে পেরে গেছে যে আমি আর সেই ভালো ওয়েদারটাতে নেই যেটাতে আমি এতদিন ছিলাম। সে বুঝতে পেরে গেছে, এবার স্বাভাবিকভাবেই তার পক্ষে তো এটা কে অ্যাকসেপ্ট করাটা একটু চ্যালেঞ্জিং। তার ক্ষেত্রে অ্যাক্লামাটাইজেশন আমরা যেটা বলি, মানে শরীর, তার শরীরের সাথে এনভায়রনমেন্টের সাথে তার যে অ্যাডজাস্টমেন্টটা তার করতে একটু সময় লাগবে। এটা তার, সে দিন কখন বুঝতে পারবে না, রাত কখন সে বুঝতে পারবে না। তার তার ভিশন ক্লিয়ার হয়নি, ঠিক আছে? সে দুটো জিনিস একমাত্র জানে, একটা হচ্ছে আমি খাবো, আমার আমার খিদে পাচ্ছে, খিদে সেন্সেশনটাও তার কাছে নেই। সে সে কাঁদবে, আর তার কাছে কমিউনিকেশন মানে হচ্ছে একটাই, সেটা হচ্ছে কান্না। ঠিক আছে? সে আর কিছু জানে না। সে, তার মানে হচ্ছে তার অ্যাডজাস্টমেন্টে কোথাও একটুখানি যদি প্রবলেম হয়, সে কাঁদবে। ওকে, এবার এই সময়টা করে ইটস নট অ্যাবাউট যে বাচ্চা কাঁদছে মানেই তার খিদে পেয়েছে। ঠিক আছে? বাচ্চা কাঁদছে মানেই খাওয়াও, দুধ খাওয়াও, বা বাচ্চা কাঁদছে মানেই খিদে পেয়েছে নয়, বিভিন্ন কারণ থাকে বাচ্চার কাঁদার। ঠিক আছে? এই বিষয়গুলোকে মাপতে হবে। ওকে, এবার ওই যে একটা কথা যে বাচ্চা কাঁদছে মানেই সে খাবে, সবসময় কিন্তু তা নয়। আবার এইটাও একটা কথা যে একটি দুধ মানে একটা ফিড নেওয়ার পর ম্যাক্স টু ম্যাক্স একটা বাচ্চা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট ঠিকঠাক থাকে, তারপর থেকে তার কিন্তু একটা কি বলবো, একটা মানে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা একটা বাচ্চা ঠিক থাকবে। ঠিক আছে? সে যদি অনেকক্ষণ ধরে ফিড নেয়, মানে 40 মিনিট 45 মিনিট ধরে সে যদি ফিড নেয়, তার মানে সে পুরো পেটটা তার ভরালো, তার স্টমাক ওইটুকু এইটুকু একটা স্টমাক, তার গালের মাসেল এখনো ম্যাচিওর করেনি। সে আস্তে 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 স্লো ফিডার হয় তারা। সে আস্তে আস্তে ফিড করলো, ফিড করে তার ওইটুকু স্টমাককে সে ভরালো এবং সে ঘুমিয়ে গেল। যে মুহূর্তে সে মনে করবে যে আই এম ফুল নাও, ও সে ঘুমিয়ে পড়বে, তার আর কোনো প্রবলেম করবে না। ঠিক আছে? এইবারে আমরা যদি মনে করি যে 1 ঘন্টাই তো হলো বাবা, এই তো শুলাম, 1 ঘন্টা হলো আবার খাবে, ব্যাস, তখন হয়ে যায় যে ফর্মুলা ফিড দিয়ে দাও। এইবার যখন হতে পারে কি না, সেটা একমাত্র হতে পারে যদি মায়ের খুব শরীর খারাপ, সে আর টানতে পারছে না, সে প্রচন্ড ফিজিক্যালি এক্সস্টেড, তার সেলাই এখনো ঠিক মতো হয়নি। সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে কি হয়, ইনিশিয়াল 10 থেকে 12টা দিন সেটা করা যেতে পারে। ঠিক আছে? যে একটা বা দুটো ফিড, ফর্মুলা ফিড সে দিল, সে পেরে উঠলো না বলে সে দিল। ইটস নট নেসেসারিলি যে বাচ্চার পেট ভরছে না, এটা মাকে বোঝানো হয় যে বাচ্চার পেট ভরছে না বলে বাচ্চা কাঁদছে না, এটাই নিয়ম। 40 মিনিট 45 মিনিট বা 1 ঘন্টা বাদে বাদে সে খাবে, এটাই তার নিয়ম, বিকজ সে অতটা এট এ টাইম সাক করতে পারছে না। ঠিক আছে? তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 30 ml। সেটা ডাক্তার বলে দেয় যে আপনি যদি ফর্মুলা ফিড তাকে দিতেই হয়, তাকে 30 ml এর বেশি দেবেন না। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তাকে সেই ফর্মুলা ফিডটা তার মানে মাকে তখনই দেওয়া উচিত যখন মা আর পেরে উঠছে না। সেটা হয়তো ভোর 4টে বা আহ, কোনো একটা টাইম। ঠিক আছে? তখন হয়তো মায়ের শরীর আর পেরে উঠছে না, ফিজিওলজিক্যাল প্রচন্ড প্রবলেম হচ্ছে কিছু। ঠিক আছে? বা হয়তো মায়ের কোন রকম সিভিয়ার ইনফেকশন হলো, তখন মায়ের খাওয়ানো বারণ হয়ে গেল। ঠিক আছে? যে আপনি এই এই পার্টিকুলার ওষুধগুলো খাচ্ছেন, যেটা জন্য আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন না। তো এই ধরনের কিছু সেকশন যদি প্রবলেম হয়, তখন ফর্মুলা ফিড ইন্ট্রোডিউস করা যেতে পারে। ওকে, আদারওয়াইজ যতবার ফর্মুলা ফিড বাচ্চাকে দেওয়া হবে, একবার দুবার তিনবার, ততবার কিন্তু আমার শরীর থেকে একটা করে ফিড মিস হচ্ছে। ঠিক আছে? একটা করে ফিড মিস হচ্ছে মানে আমার ব্রেনের সিগন্যাল কম যাচ্ছে। তার মানে একটা ফিড মিস হওয়া মানে 40 মিনিটস লেট হওয়া। ঠিক আছে? তার মানে আবার 1 ঘন্টা 40 মিনিট পর আহ শরীর জানছে যে আমাকে তার মানে সাফিসিয়েন্ট মিল্ক রেডি রাখতে হবে 1 ঘন্টা 40 মিনিট পর। তাহলে একটা ফিড হলে 1 ঘন্টা 40 মিনিট আমার লেট হচ্ছে। ঠিক আছে?
যদি এবারে আমি 4টে ফিড লেট করাই, 4টে ফিড যদি মিস করাই, 5টা ফিড যদি মিস করাই, তাহলে তো তার অটোমেটিক্যালি আমার শরীর থেকে 4 ঘন্টা 5 ঘন্টা অটোমেটিক্যালি দুধ প্রোডাকশন বন্ধ থাকবে, মানে হবে না। তাহলে তো ব্রেস্ট মিল্ক অটোমেটিক্যালি কমতে থাকবে। এই জন্য ভীষণ গোদা বাংলা ভাষাতে বলা হয় যে, মানে কোট আনকোট আমি এটা বলছি, তার না, শুনতে ভীষণ খারাপ, কিন্তু এটা আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বলে আসে যে বুকের দুধ যত টানবে তত হবে। এই কথাটার মানেই হচ্ছে এইটা যে ইফ ইউ মিস আ ফিড, তার মানে আপনি 1 ঘন্টা লেটে আপনার শরীরে সিগন্যালটা সিগন্যাল পৌঁছচ্ছে, পৌঁছচ্ছে দেরিতে, তো প্রডিউস তো পৌঁছচ্ছে লেট। দেরিতে। তা প্রডিউস সে লেটে করবে। আমি যদি 4 ঘন্টা দেরিতে সিগন্যাল দিই, সে 4 ঘন্টা অন্তর অন্তরই আমার মিল্ক প্রডিউস হবে। খুব স্বাভাবিক কথা। এটা তো কোনো রকেট সায়েন্স নয়, এটা তো ভীষণ ন্যাচারাল একটা বিষয়। ঠিক আছে? তো মায়েদের ক্ষেত্রে এই এটা কথা প্রবলেম, তখন ওটাই প্রবলেম হয়ে স্বাভাবিকভাবেই যাবে তখন। তখন মা তখন কনফিউজ হতে থাকবে যে বাবা আমার তো সত্যি সত্যি 4 ঘন্টা মিল্ক প্রডিউস হলো না, আমার তো 6 ঘন্টা মিল্ক প্রডিউস হলো না। তা আপনি আপনি মিল্ক প্রডিউস না হলেও আপনি খাওয়ান, ও কি করবে? ও ম্যাক্সিমাম ওর পেট ভরবে না, একটু বেশি বেশি টাইম ও খাবে। আপনি সেটা করান, যদি সেটা করেন তাহলে সেটা আস্তে আস্তে রিল্যাকটেশন করারও কিন্তু উপায় আছে। ঠিক আছে? মায়েদের ক্ষেত্রে এটাই প্রবলেম হয়ে যায়। ওরা বলে কি বলতো, প্রথমেই বলে যে আমার না ঠিকঠাক দুধ হচ্ছে না, কেন হচ্ছে না আগে ভাবতে হবে তো। প্রথমত হচ্ছে না, মানে কি বলতো, হ্যাঁ তুই বল। ফর্মুলা ফিড একটা ব্যাপার। প্রথমত হচ্ছে ফর্মুলা ফিডের একটা ব্যাপার চলে যায় যে যখনই আফটার ডেলিভারি হচ্ছে ব্রেস্ট মিল্ক বলছে এক্সক্লুসিভ, কিন্তু পাশে একটা করে সাপোর্ট সিস্টেমের মতো সেই কৌটোর দুধ রেখে দেয়া হচ্ছে। ফলে মায়ের কি হচ্ছে বলতো, ওর মায়েরও তো একটা ব্রেনের সিগন্যাল যাচ্ছে যে আমার কিন্তু হাতের কাছে ওই কৌটোর দুধ আছে, ওইটা রয়েছে অ্যাভেলেবেল, তাহলে আমি খাইয়ে দিই। ঠিক তাহলে আছে? তো আমার আর তো এই প্রবলেম নেই। হুম, এইটা হচ্ছে একটা এইটা ব্যাপার। এটা ফ্লোতে একটা যাচ্ছে। মায়েদেরকে স্ট্রং থাকতে হবে, বিকজ ইটস অল অ্যাবাউট আওয়ার সাইকোলজি। আমাদের ব্রেনের থেকে পাওয়ারফুল মেটেরিয়াল মনে হয় আর কিচ্ছু নেই। হিউম্যান ব্রেন যা সাংঘাতিক, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেও হার মানায়। তো আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা এত কথা বলছি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর দুদিন পর আমাদের চাকরি সেক্টর গুলোতে চলে আসবে, আমাদের চাকরি চলে যাবে। ইটস নট অ্যাবাউট দ্যাট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কে অপারেট করছে সেটা জানতে হবে। আমরা অপারেট করছি, আমরা হিউম্যানরা অপারেট করছি। তাহলে আমাদের ব্রেন কতটা সাংঘাতিক। তাহলে আমাদের ব্রেনকে তুমি যা ফিড করাবে, ব্রেন তোমাকে সেটাই দেবে। এটাই হচ্ছে কথা। তো বড়জোর এইটা হচ্ছে বিষয়, যে বড়জোর একটা ফিড ফিজিওলজিক্যাল এক্সশন যখন হচ্ছে তখন দেওয়া যেতে পারে। ঠিক আছে, এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে হ্যাঁ, একটা ফিড বাচ্চাকে আমি দিলাম, কারণ আমি আর পেরে উঠছি না। ওকে, বিকজ ল্যাকটেশন ইজ আ ভেরি হিউজ অ্যান্ড ভেরি হিউজ টাইম ধরে চলে, 6টা মাস ধরে চলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। সেই সময় একটি মায়ের মোরাল সাপোর্ট একটা ভীষণ দরকার, যে আহ, কি করে কোনটা সামলাবো, কত রাত আর জাগতে হবে, রাইট? কত আর স্যাক্রিফাইস করতে হবে, পছন্দের ড্রেস পরতে পারছি না। অনেকে কি করেন আবার চাকরি ছেড়ে দেন বেশি টাইম দিতে পারবো বলে, আর একটা ভুল ডিসিশন। ঠিক আছে? তো এগুলোতে আস্তে আস্তে আসছে, কিন্তু ফার্স্ট যেটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি যাই হয়ে যাক না কেন, আমিই খাওয়াবো, আমার বাচ্চাকে আমিই খাওয়াবো। এই যদি মানসিক চিন্তাধারা আমার মধ্যে থেকে থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে দুধ কম আসছে এটা বলার। এখন কথা হচ্ছে, এটা না সবসময় মায়েরা মনে করে না রে, এটা মায়েদের মনে করানো হয় যে তোমার দুধে পেট ভরছে না, হ্যাঁ, পেট হচ্ছে না, এই ভরছে না, কথাটা এটা একটা বারবার মিথ। বারবার এটা বলে বলে বারবার বারবার মাথার মধ্যে ইনজেকশনের মতো করে পুশ করা হয়। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ম্যাক্সিমাম লোক এই জিনিসটা করে যে ওর মনে হয় পেট ভরছে না, ওর মনে হয় পেট ভরছে না। ইটস আ মিথ। এইবার কথা হচ্ছে, পেট ভরছে না মানে কি? এবার তখন অনেক মা বলতে পারে যে তাহলে ও বারবার খাচ্ছে কেন? ক্লাস্টার ফিডিং এখানে আছে।
ক্লাস্টার ফিডিং মানে হচ্ছে যে বাচ্চার মায়ের গন্ধটা ভালো লাগে, ও মায়ের শরীরের ওপর পড়ে থাকতে ভালোবাসে। এটা তো একটা খুব মানে এটা তো অদ্ভুত বিষয়। একটা যদি বেড়াল ছানাও জন্মায়, সেও জন্মে জন্মে তার মাকেই খুঁজবে, খুব স্বাভাবিক বিষয় এটা একটা। সে তো আর পাশের বাড়ির কাউকে খুঁজতে যাবে না। তো কারণ অলরেডি সেখানে হ্যাপি হরমোন হয়ে সে বসেই সেখানে আছে। ছিল। সে তো জানে যে আমার লোক হচ্ছে এটাই, এর কাছেই আমি খাবো, এর গন্ধটাই আমি, সেই পুরনো গন্ধ, এখানেই আমি খুব কমফোর্টেবল অবস্থায় থাকি এই মুহূর্তে। আমার মেয়ে যেমন আমাকে দেখছে, তো ইট হ্যাপেন্স। হ্যাঁ, ও হুম। আমাকে দেখছে, ও এখান থেকে আমি কথা বলছি, ওখান থেকে হাসছে। ঠিক আছে, কেন আমি ওর কাছে নেই? তো আহ, এইটা হচ্ছে ঘটনা। এটা বাচ্চাগুলো তো ভালোবাসবে, বাচ্চা তো মায়ের গন্ধটা খুব ভালোবাসে। ওরা সেফ ফিল করে, ভীষণ নিরাপদ একটা জায়গা ওদের কাছে। ওরা বারবার ওই জন্য ওই জায়গাতে পড়ে থাকে। ওরা বারবার বারবার ফিড করে, সবসময় যে ফিড করে তাও নয়, কিন্তু সব কোনো সময় দেখা যায় যে মুখে দিয়ে ঘুমিয়ে গেল, বা হয়তো ওটা নিয়েই হয়তো কিছু করছে। তো ইটস আ ভেরি সুইট একটা ব্যাপার। তো এই বিষয়গুলোকে কেন ফর্মুলা ফিড দিয়ে বন্ধ করে দেওয়ার জায়গা আমি তো বুঝতে পারি না। এক্স্যাক্টলি, তারপর ধরো ফর্মুলা ফিড দেব, তুমি যেটা বললে। ডেফিনেটলি। যদি প্রয়োজন পড়ে ফর্মুলা ফিড দিতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে গ্যালাক্টোগগের ব্যাপার আসবো এরপরে। ফর্মুলা ফিড যদি ওই ভোর 4টে বলছি না, যখন ভীষণ ফিজিক্যালি এক্সস্টেড একটা মা থাকবে, বা কোনো মাকে যদি কাজে জয়েন করতে হয়, তখন আহ, আহ, তাকে মিল্ক এক্সট্রাক্ট করে রেখে গেল, আদারওয়াইজ হয়তো একটা বা দুটো ফিড তাকে ফর্মুলা ফিড দিতে হলো, সেক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। বাট যে মা রয়েছে বাচ্চার কাছে, সেই মায়ের ফর্মুলা ফিড দেব, এটা খুব অন্য ধরনের ব্যাপার। এটা হওয়াটা উচিত নয়, আজকের দিনে অন্তত পক্ষে উচিত নয়। এবার এর সঙ্গেও একটা অদ্ভুত কথা জানবি, যে আগেকার দিনে যে বাচ্চাগুলো জন্মাতো, বিশেষ করে গ্রামের যে বাচ্চারা, দেখবি এখনো যে যারা গ্রামে জন্মায়, একদম ইন্টেরিয়ার যে গ্রামগুলোতে যারা জন্মায়, তাদের ক্ষেত্রে দেখবি যে তারা কিন্তু ফর্মুলা ফিড সেরকম ভাবে করে না। তাদের কি ওয়েটে কোনো রকম প্রবলেম হয়? হয় না। ছ এক্স্যাক্টলি মাস মাই পর্যন্ত কথা তাদের বলতে ওয়েটে আসছিল। কিন্তু কোনো প্রবলেম হয় না, তাদের কোনো স্টান্টিং দেখা যায় না, ওয়েট ফল দেখা যায় না। তাদের ওয়েট ফলটা হয় যখন কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট হয়, মানে আফটার 6 মান্থ। তাহলে তাদের ক্ষেত্রে ওয়েট ফল হচ্ছে না কেন? তাহলে ফর্মুলা ফিডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমার কাছে অপশনস আছে, আমার কাছে পয়সা রয়েছে, আমাকে 4টে লোক আমাকে মরালি সাপোর্ট দিচ্ছে না, ঠিক আছে, সবসময় আমার তারপরে কানের কাছে বলা হচ্ছে যে তারপরে দুধ যাওয়া কম, দুধ কম, দুধ কম, করছে না, পেট বলে করছে যাওয়া, না। তুমি এটা করতে পারছো না, তুমি খাওয়াতে পারছো না, তুমি ওটা করতে পারছো না, বারবার বারবার যদি কনফিডেন্স ব্রেক করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে তো মায়ের আস্তে আস্তে অক্সিটোসিন হরমোন লেভেল কমে যাবেই। অক্সিটোসিন হরমোন কিন্তু খুব দরকার দুধ প্রোডাকশনের জন্য, তার মানে মায়ের খুশি থাকাটা ভীষণ দরকার। তো মাকে খুশি রাখার চেষ্টা করুন। যে সদ্য সদ্য মা হয়েছে 1 মাস, সে শরীরের অতগুলো ব্যথা সহ্য করছে, কিন্তু এট এ টাইম সে সহ্য করছে, সে রাত জাগছে, তার পুরো সিস্টেম তখন বদলে গেছে। ঠিক আছে, সুতরাং তাকে মোরাল সাপোর্ট যদি না দেওয়া হয়, তাকে সেই হ্যাপিনেসটা যদি ফিল না করানো হয়, তাহলে তো সে অলরেডি ডিপ্রেসড হয়ে যাবেই, এবং সেটা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে তো পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম স্ট্রেস যেটাকে আমরা বলি, মেয়েরা ফেস করে সেটা। এবং তার যদি আহ, খুব জ্বলন্ত উদাহরণ যদি কিছু দেখিস, সেটা ভীষণ অবাক করা কাণ্ড, যে প্রচুর মায়েরা বাচ্চাকে ঠেলে ফেলে দিচ্ছে, নেবো না কোলে, খিটখিটে হয়ে যাওয়া, এগুলো হয়। ইটস অল হরমোনাল। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমিও আমার বিষয়গুলো বুঝতে পারিনি অনেক সময়, যে আমার কোথায় প্রবলেম হচ্ছে। ইট 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 হ্যাপেন্স। বাট এগুলো মরাল সাপোর্টে কমে যায়। তো এই মরাল সাপোর্ট দেওয়ার লোক আমাদের সোসাইটিতে আহ থাকতে হবে, এটা ভীষণ দরকার। এক্স্যাক্টলি তাই, তুমি যেটা বললে ওইটা সূত্র ধরেই আর কি। দেখো কমপ্লিমেন্টারি ফিডিং এ যখন হচ্ছে, তুমি যেটা বললে একদম খুব সঠিক পয়েন্টটা ধরেছে যে
যখন আমরা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি দেখি যেখানে সত্যি অ্যাওয়ারনেস নেই, এই যে আমি বারবার অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস কথা বলছি, ওরা তো কিছু হুম। কি করে কিনবে, ওদের কাছে তো সেই সামর্থ্যটুকু ওরা থাকে না নেই। ফর্মুলা ফিট। আর যখনই আমি যে বললাম একটা একটা মাথার মধ্যে একটা রয়ে গেল যে আমার পাশে একটা কৌটোর দুধ আছে, তো আমি ওটাকে নিয়ে চালিয়ে যাব, হুম, তখনই কিন্তু চালিয়ে সব ঠিক যাবো। হয়ে যাচ্ছে। তারপরেই সেই হুম। মাগুলোই কিন্তু পরে ওয়েট লসের জন্য আসে, এবং ভীষণ ভাবে মানে মানে রীতিমতো কি বলবো বলতো, রীতিমতো মানে এবার করেই ফেলবে, এবার ওয়েট লস করতেই হবে, তাতে যা খুশি করা হয়ে যায় যাক বা এরকম। সেখানেও করতে পারে না। মানে করতে এটা পারবে না আমি তো, তাতে রিসেন্টলি আমি ট্যাক্সি করাচ্ছে না, একজনের ক্ষেত্রেও প্রথম কথা। দেখেছি যে এমন অবস্থা, তার হয়তো 30 বছরেরও বয়সেরও কম বয়স, কিন্তু এমন হয়ে গেছে, ওয়েট লস হচ্ছে না। বডি তো স্টারভেশন মোডে চলে যায় না, বডি যদি একবার ঘুমন্ত অবস্থায় চলে যায়, শরীরের সেলগুলো যদি একবার ঘুমন্ত অবস্থায় চলে যায়, মেটাবলিক রেট কি হবে? স্লো হয়ে যাবে। মেটাবলিক রেট যদি স্লো হতে থাকে, তাহলে আমি মনে হবে যে বাবা আমি এত কম খাচ্ছি, 4 বেলা মুড়ি খাচ্ছি, তাও কেন আমার ওয়েট কমছে না। আর এটাও একটা কথা, তুই দেখবি যে মুড়ি খেলে ওয়েট লস হয়, মুড়ি চিড়ে খাও ওয়েট লস হ্যাঁ, হবে। এটা এটা বলবো, এটা চলতেই থাকছে। অথচ মুড়ির যে নুনটা, সেটা যে কত ক্ষতিকর একজন প্রতিটা মানুষের ক্ষেত্রে, মুড়ির আর নুন, যে মুড়ির ভাবনার ইউরিয়া, অতীত, আমি কি বলবো। ভাবনার অতীত। মানে সত্যি বলছি, যখন মাঝে মাঝে, এবং এগুলো ভীষণ এডুকেটেড সেক্টরেও, মানে লিটারেট সেক্টরেও এগুলো আমি দেখেছি, যে মুড়ি নিয়ে ধ্যান ধারণা, যে মুড়ি খেলেই আমার সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো মুড়ি খাচ্ছি, ঠিক আছে, সে তো সেই আর কি, মুড়িটা কি দিয়ে খাচ্ছি সেটা আর ম্যাটার করে না, কতবার খাচ্ছি, কতটা অ্যামাউন্টে খাচ্ছি। এটা আমি সত্যি, আমি যদি আজকে, আমি যে জায়গাটায় বেসিক্যালি আজকে কাজ করতে যাই না, আমার জায়গাটা কাজ করতে গেলে প্রচুর মানুষ, প্রচুর ধরনের মানুষের সাথে কথাবার্তা হয় তো। আর সেখানে কথাবার্তা বলে, তাদের কাছ থেকে তাদের ধারণাগুলো, খাবার সম্পর্কে ধারণাগুলো শুনে আমি মাঝে মাঝে চিন্তা করি যে, লাইক সিরিয়াসলি, মানে আমি ভাবি যে কি, মানে কি বলবো এদেরকে, কি উত্তর দেব। আমার সত্যি এরকম মাঝে মাঝে মনে হয় যে কি উত্তর দেব, কি করে বোঝাবো, কি করে এদেরকে বোঝাবো। মানে এটা সত্যি খুব ব্যাপার একটা। মানে এই তোর এই প্রোগ্রাম তোকে চালিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, আমাদের এই কথাবার্তা গুলো চালিয়ে যেতে হবে আমাদের। অ্যাকচুয়ালি মানে অ্যাওয়ারনেসটা এখানে সব থেকে বড় ভূমিকা নেয়। মানে সত্যি কথা বলতে কি ভীষণ বড় দেখো, ভূমিকা নেয়। এই যে তুমি বললে এমন অনেক সেক্টরে তুমি কথা বলছো, যখন কাজ করছো, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে এডুকেটেড এবং নিজের লাইফে বেশ এস্টাবলিশড, কিন্তু কোথাও গিয়ে এস্টাবলিশ, তারা জানে না। হ্যাঁ, কি বলতো, অ্যাওয়ারনেস এর অভাব। ঠিক এই পয়েন্টটাকে ধরেই আমার এই যে শোটা করা। আবার দেখো, যদি আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাই, ওরাও কিন্তু কোনো অ্যাওয়ারনেস জানে না, কিছুই জানে না, ফর্মুলা ফিট কি সেসব জানে না, কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটাকে চালিয়ে যাচ্ছে, যেটার ফল কিন্তু তার বাচ্চারা খুব সুন্দরভাবে পাচ্ছে। তো এইখানেই 6 তফাৎ। মাস পর্যন্ত তো পাচ্ছে। 6 মাস সমাজ পর্যন্ত পর্যায়ে তুই সুন্দর দেখবি পাচ্ছে। যে ওই ধরনের বাচ্চাগুলো ম্যাক্সিমাম যে রোগে ভোগে, সেটা হচ্ছে ওই 1 বছরের পর থেকে। মানে ওর যে স্টোর যে বিষয়গুলো, বাচ্চাটার যে স্টোর যে বিষয়গুলো, যে পুষ্টি বিষয়গুলো, সেগুলো আস্তে আস্তে কমছে, তার ইমিউনিটি ফল করছে, তো সেটা কমপ্লিটলি ডিফারেন্ট রিজনে তারা ভোগে। ঠিক আছে, কিন্তু আহ তাদের মায়েদের ক্ষেত্রে কিন্তু আমি কখনো দেখতে পাই না যে এই ফর্মুলা ফিডের দিকে আমি ঝুঁকে যাব, এরকম একটা ব্যাপার। তো বরং এখন একটা কথা এই প্রসঙ্গে বলতে পারি, যে দ্য কনসেপ্ট অফ গ্যালাক্টোগগ, গ্যালাক্টোগগ মানে হচ্ছে দুগ্ধ বর্ধককারী। ঠিক আছে, মানে তার মানে এমন কিছু ভেষজ আছে, এমন কিছু হার্বস রয়েছে, যেগুলো 1 সেকেন্ড, একটু একটু কন্টিনিউ কর, 1 সেকেন্ড আমি। তুমি এসো, ওইটা নিয়েই কথা। যেটা বলার যে ল্যাকটেশন পিরিয়ডটাকে কেন আমরা বেছে নিলাম, এত পরিমাণে অ্যাওয়ারনেস এর অভাব রয়েছে আমাদের সমাজে। পৌলমিতি যে কথাটা দিয়ে শুরু করেছিল, যে আমরা যখন এখন স্কুল লেভেলে বাচ্চাদের দেখছি দেখছি তাদের কোথাও গিয়ে মায়েরা কমপ্লেন করছে, আমার বাচ্চা ঠিক মনে রাখতে পারছে না, আমার বাচ্চা কোথাও গিয়ে ল্যাক করছে, তার যে যতটা তার রেজাল্ট হওয়া উচিত, রিপোর্ট কার্ডে যেটা থাকা উচিত, তার পারফরমেন্স
কোথাও গিয়ে ল্যাক করছে। এবার মায়েরা যথারীতি প্রচন্ড টেনসড হয়ে পড়ছে, তাকে বাড়িতে বিভিন্ন রকম ভাবে চাপ দিচ্ছে। আমার কাছে এরকম অনেক বাচ্চা এসে বলছে যে আমাকে না বাড়িতে খেলতে যেতে দিচ্ছে না, কেন না তার পড়াশোনার খুব হুম। ক্ষতি হয়েছে। এটা করে, হ্যাঁ। এটা ওরে প্রচুর করে, বাপরে। এবার প্রচন্ড ভাবে করে। এবং তখন মায়েরা মায়েরা কিন্তু তখন দেখা যাবে যদি সার্ভে করি বা রিকল নিই, কোথাও গিয়ে দেখবো সেই বাচ্চাটা কোথাও না গিয়ে ফর্মুলা ফিডে আসক্ত ছিল, পুরো একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তার হয়নি, এবং যথারীতি তার এই আইকিউ সমস্যা, পারফরমেন্স খারাপ, যেটা মায়ের কমপ্লেন থাকে, পারফরমেন্স প্রতিটা খারাপ। মায়ের কমপ্লেন, এগুলো সবসময় সব বাপরে। মায়েরাই বলে। তার ফলপ্রসূ কি হচ্ছে, সাংঘাতিক কটা ভাবে, বাচ্চা খেতে পারে, সাংঘাতিক ভাবে। তাহলে আর খেলা হবে না। চাইল্ডহুড ওবেসিটি, চাইল্ডহুড হ্যাঁ, ওবেসিটি, প্রচন্ড ভাবে এরকম চাইল্ডহুড রোগ। ওবেসিটি 10 বছর 12 বছরের ছেলে মেয়েগুলোকে দেখলে লিটারেলি মনে হয় যে এরা খেলবে কি করে। ঠিক আছে, সেক্ষেত্রেও যদি তুই ব্যাক হিস্ট্রি যদি ঘাটিস তখনও দেখতে পাবি যে ফর্মুলা ফিডার হিস্ট্রি, হ্যাঁ, ফর্মুলা ফিড 4 মাস খেয়েই তো থেকে খাওয়ানোর হিস্ট্রি। হ্যাঁ, প্রচন্ড ভাবে বাড়িয়েছে। এবং ঠিক তার আছে। থেকেও বড় কথা হচ্ছে এটা ট্রেনে দেখা নর্মাল একদম আমাদের আরো পুরো একদম। ইয়েতে, মানে পেপে নেমে দেখবে তুমি ছোট ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, কত হবে 6 মাস পেরিয়ে গেছে বা হয়তো 1 বছরেরই বাচ্চা, সবে তার কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট হয়েছে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তো সে 6 মাস অব্দি করছে, একটা মা কিন্তু 1 বছর অব্দি তো তাকে ব্রেস্ট ফিড করাতেই পারে, বলো, তার সাথে কমপ্লিমেন্টারি ফিডিং চলবে। সেই সব হুম বাচ্চাগুলোকে কি করে, বিভিন্ন হুম রকমের জিনিস হুম কিনে হুম দেয়। ব্রেস্টফিড তো করিয়ে যেতে হবে, সেটা 1 বছর নয়। যতটা পারবে একটা ইন্ডিয়ান মাদার মোটামুটি 1.5 বছর পর্যন্ত বা 2 বছর পর্যন্ত চলতে পারে, কিন্তু বাচ্চাগুলোকে রীতিমতো চলবে। প্যাকেটজাত খাবারের প্রতি আসক্তি বাড়িয়ে দেওয়া। এবং এবার চিনি। বাচ্চাদের কিছু বললে বা তার মায়েদেরকে তো একটাই তখন উত্তর থাকে যে কি করব, বাচ্চা তো খেতে চায় না, কি করবো, ও তো কথা শোনে না। আমি একটাই কথা বলি, এটা বারবার আমি ঘুরে ফিরে আসি এখন টপিকটাতে, সেটা হচ্ছে বাচ্চা জানলো কি করে যে এটাকে এরকম খেতে, ওটা ওরকম খেতে, সে জানলো কি করে, কে তাকে জানা, কে তাকে প্যাকেটজাত ফুড এর সঙ্গে মানে এটাকে রিলেশন কিভাবে বুঝলো যে যে এটা এরকম একটা খাবার হয়, এটা এখানে পাওয়া যায়, এটা এরকম খেতে, ও বুঝলো কি এবার করে, আমি কেন একটা, মায়ের। এক্স্যাক্টলি এটার সাথেই হচ্ছে কথা যে কমপ্লিমেন্টারি যখন ফিড স্টার্ট হচ্ছে না, তখন স্ট্রিক্টলি দুটো ইনগ্রেডিয়েন্টস দেওয়া যাবে না খাবারের মধ্যে। সেটা এক হচ্ছে সুগার। র সুগার কোনোভাবেই খাবারে দেয়া যাবে না। সুগার, আখের গুড় কিছু না। সেরকম হলে আপনি একটু খেজুর দিন, মিষ্টি যদি প্রয়োজন পড়ে ঠিক আছে, আপনি পায়েস করে দিচ্ছেন, সুজির পায়েস, মাকানার পায়েস করে দিচ্ছেন, আপনি একটু খেজুর দিতে পারেন না। চিনি আপনি দিচ্ছেন, ঠিক আছে, বা নুন আপনি দিচ্ছেন, তাহলে বাচ্চার যে খাবার টেন্ডেন্সিটা, তার যে টেস্ট বার্ড যখন ডেভেলপ হচ্ছে, তখন আপনি তাকে কোনো না কোনো ভাবে তাকে নুন নুন খাবারে মিশিয়ে দিয়েছেন, তাহলে সে তো নুনটা কি জিনিস সেটা তো সে তো বুঝবেই। তার তো খাবারের, সে তো নোনতার প্রতি যে একটা আকর্ষণ তার তো থাকবেই। খুব স্বাভাবিক ব্যাপার, তার তো নোনতার প্রতি আকর্ষণ থাকবেই। তার তো কেক দেখলে ক্রেভিং হবেই, যেই বাবা এত সুন্দর দেখতে, আমি একটু খাই, খেয়ে দেখি। ঠিক আছে, সঙ্গে সঙ্গে দেখবি যে আবার এই জিনিসটা, আবারও আমি বলছি যে আহ, অনেক বাচ্চারা, এখন যে বাচ্চাগুলো জন্মাচ্ছে, দে আর ভেরি হাই ইন্টেলিজেন্ট বাচ্চা, বাপরে বাপ। তাদেরকে কিছু আমরা বোকা বানিয়ে রাখতে পারবো না, দে আর দ্য আলফা জেনারেশন বাচ্চা। তো 15 বছর যখন হয়ে যাবে, এমনি হাতের বাইরে বেরিয়ে যাবে, এমনি সব জাঙ্ক খেতে থাকবে। তখন আর আমরা কিছু ভাবেই সত্যি তাদেরকে আটকাতে হয়তো পারবো না। তো যেটা আপনার কন্ট্রোলে আছে, দ্য ফার্স্ট 1 ইয়ার 2 ইয়ার, সেটাকে কেন আপনি হেলদি ভাবে মেনটেন করতে পারবেন না? কারণ এখন তো আপনি ওকে খাবারটা চেনাচ্ছেন, আপনিও টেস্ট বাডটাকে ডেভেলপ করছেন, তাহলে আপনি কেন সেটাকে ঠিকভাবে ডেভেলপ করতে পারবেন না? ইজন্ট ইট? ঠিক আছে, প্রচুর এক্স্যাক্টলি। মিসকনসেপশন রয়েছে। তারপরে দেখো এই কথা হচ্ছে নিউট্রিশন মান্থ নিয়েই এই জাস্ট গাইডলাইন বের করেছে এনআইএন থেকে, সেখানে আমরা তো বলি সবসময় 1 বছরের হুম নিচের হুম হুম বাচ্চাদের হুম হুম দেবেন না, ওখানে পার্টিকুলার লেখা আছে less than 2 years, মানে 1 বছরের ঊর্ধ্বেও দেবেন না। হুম। নুন চিনি, চিনি চিনি, দুটোই দেবেন, চিনি, শেষ করে চিনি চিনি। দেবেন না। এবার চিনিটা চিনি বিশেষ করে, হচ্ছে বিশেষ করে চিনিটা দেয়া যাবে না। হ্যাঁ, চিনি এইটা। বা নুনের ক্ষেত্রে আমরা, নুনের ক্ষেত্রেও সেটা একদম, মানে 2 গ্রাম মানে কতটুকু, সারাদিনে 2 গ্রাম মানে কতটুকু, একদম এই এই হচ্ছে তার সাইজ।
তা আমরা কি করছি, আমরা এভাবে একদম পুরো ছড়িয়ে দিয়ে তাকে একবারে ব্যাপার স্যাপার আলাদা, আবার এই অনেক ব্যাপার। এটা ধারণা থাকে, বলে আপনাকে নুন ছাড়া দিলে আপনি খেতে পারবেন, ও কি করে খাবে? আরে ও তো জানেই না নুনের টেস্টটা ও তো কেমন। ও জানেই বলে না আপনি নুন কিরকম। বানাচ্ছেন। ওরে বাপ রে, আমার বাচ্চার এটাই হচ্ছে মিসকনসেপশন। ন ৯ মাস বয়স, এখনো পর্যন্ত তাকে দেওয়ার চেষ্টা করি, চিনিটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি তো সাধারণভাবে বাড়িতে থাকি না, সুতরাং লাঞ্চের ব্যাপারটা আমি জানি না কি হয় বেসিক্যালি, এটা হচ্ছে কথা। তো সেক্ষেত্রে ইয়েস, আমার ফল্ট এটা। সেক্ষেত্রে যদি নুন মিশিয়েও দেওয়া হয় বা নুন, এবার সেক্ষেত্রে ডাক্তারকে গিয়ে বলা হয় যে আহ ইয়ে করতে পারছে না, ও তো টেস্ট পাচ্ছে না কিছু, সেজন্য খেতে চাইছে না। ইটস নট অ্যাবাউট টেস্ট। ডাক্তার তখন বাধ্য হয়ে বলে যে একটুখানি নুন দিন, বেশি দেবেন না, এই আর কি। তো কিছু একটা যদি খাওয়ানো হয় খিচুড়ি টিচুড়ি, সেক্ষেত্রে হয়তো ওই নুন বলতে ওইটাই। তো এটা হয়ে এক্স্যাক্ট। যায়, মানে এটা এটা কিভাবে স্টপ হবে আই ডোন্ট নো, বাট এটাকে স্টপ করাটা দরকার। ঠিক আছে, এটা খুব স্ট্রং ভাবে থেকে যদি বিষয়টাকে মোকাবেলা করা যায়, তাহলে আমরা মোকাবেলা করতে পারবো, মাকে আদারওয়াইজ স্ট্রং হতে হবে, মাকে এত ভীষণ স্ট্রং হতে স্ট্রং হবে হতে যে হবে, কোনো মাকে ভাবে ভীষণ স্ট্রং বিভিন্ন হতে রকমের। হবে। হ্যাঁ, ভীষণ ভাবে, এবং সেটা কিন্তু এটাই, মেন্টালি বড্ড ইমোশনাল হলে মেন্টালি হয়ে স্ট্রং বাচ্চা যদি, না, হ্যাঁ এটা না হলে মেন্টালি স্ট্রং মাকে ভীষণ ভাবে হতে হতে হবে হবে। মেন্টালি স্ট্রং। এবং একটা জিনিস স্ট্রিক্ট খুব থাকতে হবে। স্বাভাবিক বিষয়, যে আমি আমি খুব ডক্টর অপূর্ব ঘোষ, যিনি মানে খুব ভালো একজন চাইল্ড স্পেশালিস্ট, ওনাকে ভীষণ ভাবে ফলো করি, এবং উনিও এই কথাটাই বলছেন যে কই পুরোনো দিনে তো এতগুলো সমস্যা ছিল না, পুরোনো দিনে তো কোনো মা এসে বলতো না যে আমার দুধ হয় না, তাহলে কেন এই এখনকার এই সমস্যাটা হয়? পুরোনো দিনে এই বিষয়টা থাকতোই না। প্রথম কথা, এত অ্যাভেলেবিলিটি ছিল না, এত অ্যাড ব্যাপার ছিল না, এত অ্যাডভার্টাইজমেন্ট ছিল না। আর বাচ্চা কাঁদছে, একটু ব্রেস্টফিড করিয়ে দিই, করিয়ে দিয়ে বাচ্চা নিজের মতো থাকবে, আমিও আমার ঘরের কাজ করব। ঠিক আছে, তার কারণ আরো আবার যখন বাচ্চা বড় হচ্ছে, বাচ্চার তখন খাবার ভাগ করে দেওয়া হতো, কারণ জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চাগুলো বড় হতো। এখন কি হয়ে যায়, নিউক্লিয়ার ফ্যামিলি, এন্টায়ার ফোকাস হচ্ছে বাচ্চার উপরে। ঠিক আছে, এবার বাচ্চা যদি মানে ধরে নিলাম প্রথম দিকে যে ঠিক আছে সত্যিই সে খাচ্ছে না, এবার সত্যিই সে খাচ্ছে না, তার জন্য সে উম, কি সত্যি খুব অসুস্থ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো দেখতে হবে। এবার এটা মাদার সাইকোলজিও কাজ করে যে এ বাবা একটুও কিছু খেলো না, কেমন কেমন একটা গিল্ট ফিল হয় যে সারাদিন পর একটুও কিছু খাওয়াতে পারলাম না, এটাই একটা ব্যাপার। তো এগুলো একটুখানি ম্যাটার করে, দিজ অল ম্যাটার্স, রাইট? এবার বিষয়টা হচ্ছে, আমরা আবার টপিকে ফিরে যাই, যেটা হচ্ছে যে গ্যালাক্টোকক নিয়ে যেটা বলছিলাম, যে এবার সত্যি সত্যি যদি দেখা যায় যে কোনো একটি মায়ের বাচ্চা সাক করছে, তবুও কোনো কারণে হয়তো সাফিসিয়েন্ট মিল্ক আসছে না। সাফিসিয়েন্ট মিল্ক মানে কতটা, 600 ml, সারাদিনে 600 ml প্রোডাকশন। ঠিক আছে, এবার অদ্ভুত ভাবে একটি বাচ্চা 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম কত দুধ খেতে পারে? 600 ml কিন্তু সে খাবে না। ঠিক আছে, মানে 75-75 ml করে যদি আমরাও ধরি, 75 ml করেও যদি আমরা ধরি, 8বার, ওই অন অ্যান অ্যাভারেজ আমি যদি 6টা থেকে 8টা ফিড দিই একটু বড় হয়ে যাওয়ার পরে, তাহলে তুই ভাব না, যে যদি 3 মাসে 90 ml, ঠিক আছে, 4 মাসে আরেকটু বেশি, 100 ml, এরকম ভাবে যদি 6বার দিতে থাকি 6 মাস অব্দি, তাহলে তো 600 ml পুজিয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, হ্যাঁ, তো 75 করে হলে তখন 8 বারে হলে তো 600 ml হয়েই যাচ্ছে। 600 ml হয়ে যাচ্ছে। এইবার যদি কোনো মায়ের সেই 600 ml হচ্ছে না, মানে সাফিসিয়েন্টলি ভাবে যদি খাওয়ানো যাচ্ছে না বাচ্চাকে, সেক্ষেত্রে গ্যালাক্টোগগের আমরা নিতে পারি। গ্যালাক্টোগগ কিছু হার্বস, এই হার্বস গুলো যদি খাওয়া হয়, সেক্ষেত্রে হরমোনাল যে ইমব্যালেন্সটা শরীরের মধ্যে তৈরি হয়ে যায় ডিউ টু লট অফ স্ট্রেস,
বা স্লিপ সাইকেল মায়েদের ভীষণভাবে হ্যাম্পার্ড হয়ে থাকে, স্লিপ সাইকেল হ্যাম্পার্ড হয়ে থাকে, খাবারের টাইম ঠিক থাকে না, এই সমস্ত কিছুর জন্য এফেক্ট করে ব্রেস্ট মিল্কের ওপরে। তো এইগুলো থেকে কোপ আপ করা যায় যদি কিছু হার্বস খাওয়া যায়। হার্বস মানে কিন্তু হার্বস, তাকে হার্বস এর মতো করেই খেতে হবে, তাকে আমি লাড্ডু বানিয়ে খেয়ে নিলাম সেক্ষেত্রে হবে না। যেটাও একটা মিসকনসেপশন, যে বিভিন্ন আঠালো পদার্থ যেটা থাকে, গোন্দ বলে তাকে, তো এই আঠালো একটা লাড্ডু জোর করে করে মায়েদের খাওয়ানো হয়, বিশেষ করে গুজরাটিদের, নন বেঙ্গলিদের। এখন সেটা আবার বাঙালি কালচারেও চলে এসছে, এটা খুব হ্যাঁ, খারাপ আর কিছু। বিজ্ঞান যদি আমি এই বিজ্ঞান ধরনের মিষ্টি জাতীয় খাবার যদি খাওয়াতে থাকি না, বাচ্চার না, মায়ের ডেন্টাল ইরোশন হবে, দাঁতের প্রবলেম হতে থাকে, এবং সেই মাগুলোই বেশি ওয়েট গেইন করতে থাকে, বিকজ ইটস নট এট অল রিকোয়ার্ড। এই গোঁদ কি লাড্ডু, এই বিষয়, সাবু 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 সাবু, ওটস 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 ওটস, যত পারো সাদা সাদা জিনিস খাও তাহলে ঠিক হবে, ঠিক আছে। সাদা জিনিস পুরো, খেলে সাদা দুধ তাড়াতাড়ি হবে, বেশি হবে, এই ব্যাপারগুলো হ্যাঁ, রয়েছে। এইগুলো হচ্ছে তারপরে মিসকনসেপশন। মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু তার থেকে প্রচন্ড তোমাকে পরিমাণে জানতে চলে হবে, আসে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি জানতে হবে যে রাইট হার্বস কোনগুলো। যেমন কিছু হচ্ছে যে জোয়ান, এবার অদ্ভুত ভাবে জোয়ান হচ্ছে দুগ্ধবর্ধককারী। এটা কেন বলছে যে জোয়ান, তো আমরা জানি যে জোয়ানের ডাইজেস্টিভ ক্যাপাসিটি থাকে। জোয়ান কিভাবে তাহলে দুধ বাড়াতে সাহায্য করে? কিছুই না। জোয়ানের জল যদি আমরা আহ রাত্রেবেলা ভিজিয়ে রাখি, যে মা অলমোস্ট সারা রাত জেগে ব্রেস্ট ফিড করিয়েছে বাচ্চাকে, বা হয়তো রাত্রেবেলা ভীষণ ব্রেকড স্লিপ হয়েছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অন্তর অন্তর মাকে উঠতে হয়েছে, তার হজম ভালো হবে না, ঠিক আছে। তাহলে তার অম্বলটাকে প্রিভেন্ট করার জন্য আমরা জোয়ান খাওয়াচ্ছি, অম্বলটাকে প্রিভেন্ট করার জন্য তার আমরা ইয়ে খাওয়াচ্ছি, আহ আহ, জিরে জিরে ইন্ট্রোডিউস করতে বলছি, ঠিক আছে, ওকে। আর বড় জোর দের ইজ আ হার্ব, সেটাকে অ্যাসপারাগাস বলা হয় বা শতাবরী বলা হয়। এবার শতাবরীর একটা খুব ভালো গুণ হচ্ছে যে শতাবরী আমাদের উইমেন যে হরমোনস গুলো রয়েছে, ঠিক আছে, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, আমাদের প্রোল্যাকটিন, সেই ল্যাকটেশন টাইমে প্রোল্যাকটিন হরমোনের ওপরে কিন্তু শতাবরীর একটা বড় গুণ রয়েছে, আমি রিসার্চ পেপারটা দিয়ে দেবো। এবারে সেই শতাবরীর ওপরে কিন্তু প্রচুর রিসার্চ হয়েছে, এবং শতাবরীর প্রচুর দাম, এটাও একটা কথা, যে ওইটা যদি কোনোভাবে কোনো মা খেতে পারে, তাহলে তার কিন্তু যে দুধ কমে যাওয়ার যেটা বিষয়টা যদি সত্যি সে ফেস করে থাকে, যে হ্যাঁ কমে যাচ্ছে, আমাকে সত্যি ফর্মুলা দিতে হচ্ছে, দেয়ার ইজ আ জেনুইন রিজন, আমি পাচ্ছি না, বাচ্চা 1 ঘন্টা ধরে ফিড করছে, তারপরে 20 মিনিট পরেই বাচ্চা আবার উঠে পড়ছে, তার 1 ঘন্টা ফিড করার পরে 20 মিনিট পরে উঠে পড়ছে, সত্যি তার মানে বাচ্চার পেট ভরেনি। 1 ঘন্টা ধরে কোনো বাচ্চা যদি ফিড করে এবং তারপরে সে ঘুমানোর 20 মিনিট পর সে আবার খাওয়ার জন্যই কাঁদছে, তার ইউরিন কমে যাচ্ছে, তার একটা হেলদি বাচ্চার মোটামুটি দিনে 6 থেকে 8 বার 10 বার পেচ্ছাপ হবে, ঠিক আছে। সেই কাউন্ট যদি কমতে থাকে, তার মানে তার পেট ভরছে না, দেন দেয়ার ইজ আ জেনুইন প্রবলেম। তাহলে বাচ্চার পেট ভরছে কিনা আমি বুঝবো কি করে? লোকের কথাতে নয়, বাচ্চার 8 বার ইউরিনেটেড, বাচ্চা ইউরিন সিক্রেট মানে এক্সক্রিট করছে কিনা সেটা আপনারা কাউন্ট করুন, সদ্য যারা মা হয়েছেন তাদেরকে বলার, যে বাচ্চা যদি 6 থেকে 8 বার 10 বার মানে ইউরিন করছে, মানে হিসি করছে, সেক্ষেত্রে বা মূত্রত্যাগ করছে, বা সেক্ষেত্রে বা মোটামুটি তার পটিতেও কোনো প্রবলেম হচ্ছে না, এবং সে ঘুমোচ্ছে, যখন ঘুমোচ্ছে 40 মিনিটস এর একটা বাচ্চার একটা ঘুমের সাইকেল হয় 40 মিনিটস, ঘুম থেকে উঠে মোটামুটি হাত পা ছুড়ছে, ঠিক আছে, তার মানে বাচ্চার পেট ভরা অবস্থায় রয়েছে, আপনাদের টেনশন নেওয়ার কারণ নেই। কিন্তু যদি ইউরিন কাউন্ট কম হয়, 8 বারের কম 7 বারের কম যদি ইউরিন কাউন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ থিঙ্ক অ্যাবাউট ইয়োর ল্যাকটেশন, মানে আমার দুধ সত্যি কি প্রডিউস হচ্ছে না হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আশা কর্মীদের সাথে কথাবার্তা না বলে আমরা
ডাক্তারের সাথে কথাবার্তা বলতে পারি, ল্যাকটেশন কনসালট্যান্টদের সাথে কথাবার্তা বলতে পারি, ট্রেইনড ডায়েটিশিয়ানের সাথে কথাবার্তা বলতে পারি, যাদের এটা সম্পর্কে নিউট্রিশনাল নলেজ রয়েছে। ঠিক আছে? আহ, বাজারে একটা ফর্মুলা ড্রিঙ্ক অ্যাভেলেবেল, তার জন্য আমি ডাক্তারকে চাপ দিয়ে একটা ফর্মুলা লিখিয়ে নিলাম, এটা কিন্তু খুব একটা কাজের কথা নয়। ঠিক আছে? বা ডাক্তাররাও চাপে পড়ে লিখে দেন। ঠিক আছে? আমি বলতে পারি আমার পার্সোনাল ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে 3.5 মাস থেকে কাজে জয়েন করতে হয়েছিল। সো আই নিডেড দ্যাট। ওকে, বিকজ 6 আওয়ার্স একটা বাচ্চা, আহ, মানে তুই বল না, তুই কতটা ব্রেস্ট মিল্ক তুই এক্সট্রাক্ট করে রেখে যাবি? যে ব্রেস্ট মিল্কটা এক্সট্রাক্ট করে রেখে যাওয়া হতো সেই সময় ওর জন্য, সেটাতে ওর 2টো ফিড হতো, রাইট? 2টো ফিড হতো। এবার সেই 2টো ফিড হওয়ার পরে তার তো সারাদিন আরো ফিড দরকার, রাইট? তখন কার জন্য তাহলে সেই ফর্মুলা ফিডটা তাকে 2বার বা 3বার দেওয়া হলো, এবং তারপরে যখন বাড়ি ফিরলাম তখন আবার সে কিন্তু মানে ব্রেস্ট মিল্কেই ফিরে গেল। তো এইভাবে যদি ওইরকম কোন রকম সমস্যা থেকে থাকে যে মাকে কাজে জয়েন করতেই হবে, বা মা হচ্ছে ডাক্তার, মাকে অন কল যেতেই হবে, ডিউটি নাইট ডিউটি রয়েছে, মা নার্স, কিচ্ছু করার নেই, কাজে জয়েন করতে হবে, তো সেক্ষেত্রে আমরা ফর্মুলা ফিট বেছে নেব, আদারওয়াইজ দরকার নেই। গ্যালাক্টোগার্গের পার্টটাতে তুমি একটু এসো, কারণ অনেকের এটা নিয়ে হুম। মিসকনসেপশন আছে। তুমি যেটা বললে ওটা নিয়ে আমি একটু বলি, কারণ আমি কিছুদিন আগেই একজন মা আর কি, ল্যাকটেটিং ওমেন, তো তার তো ধারণাই ছিল না যে ল্যাকটেশনের আবার ডায়েট আবার কি ব্যাপার, ল্যাকটেশনে আবার খাওয়া দাওয়া কি করতে হবে, তো সবই খাবে, তার আবার কি ব্যাপার। তো তার সেই ক্ষেত্রে মায়ের একটা কমপ্লেন ছিল, এটা সামাও কোথাও গিয়ে আমার মনে হয়েছে এটা ওর নিজের প্রবলেম, যে ও বলছে বা ও মনে করছে আমার ঠিক দুধ হচ্ছে না, ও নিজেই মনে করছে কিন্তু। তো এইটা মায়ের নিজের যে মনে হওয়া, এই জায়গা থেকে বেরিয়ে আসা খুব দরকার। যেগুলো যে পয়েন্ট গুলো তুমি আমাদের যে বললে যে বললাম বললাম না, যে 6 থেকে 8 বার যদি ইউরিন হয়, হ্যাঁ, বাচ্চা যদি ডিপ্রেশনটা ওয়েট দেখো। গেইন করে, তাহলে তার কি সমস্যা? তাহলে তো বাচ্চার পেট ভরছে, তাহলে টেনশন নেওয়ার তো কোনো দরকার নেই। তারপর ঠিক আছে? তোমার মার্কেটিং স্ট্র্যাটেজির জন্যই প্রচুর জিনিস বিক্রি হয়। তুমি গোঁদকি লাড্ডু বললে, এক একটা ওরে তোমার বাপরে! সিরাপ পাওয়া যায়, তুমি দেখবে সিরাপ গুলোর মধ্যে লেখা আছে এই হার্বস, ওই হার্বস, মানে মেনলি গ্যালাক্টোগার্গের কথাই বলা হচ্ছে, এবং সেটা সিরাপ ফর্মে। কি করে সিরাপ ফর্মে হবে সেটা? যে জিনিসটা অ্যাকচুয়ালি সে হার্ব তো থাকে, তো পাউডার তার ফর্মে হবে। কি করে হবে, কি করে সিরাপ ফর্মে হবে? এটা হতে পারে না তো। ফলে এইগুলো কিন্তু না, দেদার বিক্রি হচ্ছে আর এবং সেগুলো হচ্ছিল। অদ্ভুত গন্ধ থাকে, মানে একটু ধুনোর মতো একটা ব্যাপার, মানে তার যে টেক্সচারটা হয়, যদি অ্যাসপারাগাস যদি কেউ পাউডার কিনতে থাকে, সেটা কিন্তু খুব একটা টেস্টি জিনিস নয়। ঠিক আছে? অথচ সেই সিরাপ গুলোতে প্রচুর প্রচুর সুগার থাকে, যেগুলোর কথা তুই সুগার বলছিস, থাকে সিরাপ তো, বা ট্যাবলেট, প্রচুর আমি সুগার নিজে থাকে, দেবো। যেটা ওয়েট গেইন করায়, কিন্তু কোনো দুধ প্রোডাকশন হয় না। বাট যদি অ্যাসপারাগাস পাউডার আপনি যদি বলে সার্চ করেন, যেটার প্রচুর দাম, সেটা আপনি নর্মাল দোকানে পাবেন না, বিভিন্ন ইন্টারন্যাশনাল মানে যে সাইট গুলো রয়েছে সেই সাইট গুলোতে যেতে হবে। তো অ্যাসপারাগাস পাউডারের কিন্তু কোনো রকম মিষ্টতা নেই, কোনো হার্বস এর কোনো রকম মিষ্টতা থাকে না। ঠিক আছে? মিষ্টতা মানে সুগার কন্টেন্ট এগুলোর প্রচন্ড লো। আর এই হার্বস গুলো যদি আপনারা খেতে পারেন ল্যাকটেশন টাইমে, তাহলে কিন্তু ইজিলি ওয়েট আপনাদের নর্মালে চলে আসবে। ঠিক আছে? এবং তার থেকেও বড় কথা সেটা হচ্ছে, দুধ যেহেতু প্রডিউস করতে পারছেন, সেই জন্য দুধটা আপনি খাওয়াচ্ছেন। ঠিক আছে? এবং তাতেও কিন্তু ওয়েটটা লস হলো। তো ল্যাকটেশন ডায়েটে গ্যালাক্টোগগের একটা ভূমিকা রয়েছে, এবং গ্যালাক্টোগগ নিয়ে এখন যদি সেই রকম ডাক্তার হয়, মহিলা ডাক্তাররা সাধারণত আমি দেখেছি, এটাও একটা ব্যাপার, এটা আমি খুব অপ্রিয় একটা সত্যি কথা বলছি, যে উম সমস্ত জায়গায় কিন্তু আহ ডাক্তাররা ঠিকভাবে চেম্বার করে না। ঠিক আছে? মানে এটা একটা ভীষণ বড় একটা ব্যাপার, এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে, যখন একটা মা বা যখন একটা মেয়ে কোনো কমপ্লেন করছে কোনো একটা ব্যাপারে, যদি জেনুইনলি সেটা কোনো কমপ্লেন হয়ে থাকে, তো কমপ্লেনটা সেটা শুনে তার একটা মানে কি বলবো, একটা উপায় বলে দেওয়া উচিত, তার একটা লং টার্মের একটা উপায় বলে দেওয়া উচিত না? সো
ম্যাক্সিমাম জায়গায় আমি দেখি যে এই সমস্ত গ্রামে বা গঞ্জ জায়গাগুলোতে যেগুলো আছে সেখানে কলকাতা থেকে একদিন একটা ডাক্তার যাবে, বা সেখানে অলমোস্ট সেই 110 জন 200 জন করে পেশেন্ট। তো 15 মিনিট বা 10 মিনিটে একটা পেশেন্টের কি জানা যায়, isn't it? একটা পেশেন্টের 5 মিনিটে বা 7 মিনিটে আমি কি প্রবলেম শুনবো, কি প্রবলেমের জেনুইন সলিউশন দেবো? তা চিন্তা করে দেখতো। তাকে সেই আমি জন্য বলে দিলাম আপনার আপনার ওয়েট বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আপনার ওয়েট বেড়ে যাচ্ছে, 4টে কথা শুনিয়ে দিলাম, 2টো ওষুধ লিখে দিলাম, ছেড়ে দিলাম। দিস ইজ নট দিস ইজ নট জাস্ট ডান। ঠিক আছে, এক্ষেত্রে যাদের সত্যি নিউট্রিশনাল নলেজটা নেই তাদেরকে আপনি বলে দিলেন যে ওয়েটটা আপনাকে লস করতে হবে, বা এগুলো আপনার ভুল ধারণা, তাহলে ঠিকটা বোঝান। ঠিক আছে, আর নয়তো আপনি কারো কাছে পাঠান। আপনার যদি সময় না থাকে, কোনো ডাক্তারের যদি সময় না থাকে, তাহলে আপনি কাউকে রেফার করুন যে এইটা দরকার, কনসাল্ট দরকার, কনসাল্ট আ ডায়েটিশিয়ান, হুম, খুব কনসাল্ট আ দরকার। ল্যাকটেশন স্পেশালিস্ট। বা আদারওয়াইজ আমরা দেখতে পাই কি যে সকাল 7টা থেকে একটা ডাক্তার বসছে, দুপুর 2টো পর্যন্ত সে ইয়ে করছে, তার নিজের আর ধৈর্য থাকে, সে নিজে মানুষ নয়? তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু সত্যিই সোচ্চার হতে হবে। যদিও আমরা এখন একটা খুব অশান্ত একটা সমাজে বাস করছি, আমাদের সমাজে একটা খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনার নিন্দা মানে হয়তো ভাষাতে করা যায় না সেখানে, এবং সেটি একটি ডাক্তারের সাথে ঘটেছে, সেটি একটি মহিলা। এবং আমাদের ডাক্তার, গোটা সমাজ এখন বলা যেতে পারে যে দিনের পর দিন তারা অ্যাট এ স্ট্রেচ ডিউটি করার পরেও তারা আন্দোলন করছে, এবং সত্যি তাদেরকে হ্যাটস অফ, তাদেরকে স্যালিউট জানাই। কিন্তু আজকে কোনো একটা ডাক্তারকে নিয়ে এরকম ধরনের কথা বললাম বলেই আমি এই কথাটা বলছি, যে সত্যি তারাও কিন্তু সেখানে লড়ছে। সো উই শুড হ্যাটস অফ দেম। বাট এই ধরনের যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন, যারা এরকম ভাবে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে পেশেন্ট দেখেন, এবং অ্যাট এ টাইম হয়তো 90-100টা করে পেশেন্ট, সেখানে 5-7 মিনিটে তারা সলিউশন দেন না, এটাও খুব সত্যি কথা। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু একটু ভাবনা চিন্তা করা উচিত, ডাক্তারদের ভাবনা চিন্তা করা উচিত। তো কারণ ল্যাকটেশনটা খুব ক্রুশিয়াল পিরিয়ড, সেই জায়গা থেকে দুটো জীবন হ্যাঁ, জড়িয়ে আছে। দুটো তো সেই জীবন জায়গাটা জড়িয়ে আছে। অবশ্যই আমাদের দরকার, বিশেষ করে নিউট্রিশন ব্যাপারটা খুব দরকার। অনেক মানুষ হুম, জানেই না। দরকার। আমার কাছে যখন একটা ল্যাকটেশন মা এসেছে, সে তার কমপ্লেনটা কি না, সে বলছে আমাকে ওয়েট লস করতে হবে, আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আমি কেন এসেছি আপনার কাছে, কারণ হচ্ছে আমার দুধ হচ্ছে না। সে জানলোই না ল্যাকটেশনের একটা ডায়েটের ভূমিকা আছে, সে জানলোই না একটা মেন্টাল স্টেবিলিটির ব্যাপার আছে, বুঝলোই না মানে কেন করছে। তার একটা কারণ তুমি যেটা বললে, মিসকনসেপশন এবং বাইরে থেকে পারিপার্শ্বিক পরিস্থিতিকে চাপ সৃষ্টি করা। একদমই তাই, তুমি বাচ্চার পেট একদমই তাই। ভরছে, তোমার বাচ্চারা হচ্ছে না, তোমার দ্বারা ঠিক খাওয়ানো হচ্ছে না, এটা সব থেকে বড় কথা। তো এটা এই সোসাইটি মিসকনসেপশন করে, সোসাইটি করে। সোসাইটি করে, বাড়ির আশেপাশের লোক করে, অনেক সময় নিজের লোকেরাই করে থাকে। না হুম, জেনেই তো আরো করে, একটা বিষয়, জানে না আরো তো। একটা বিষয় যে 4-5টা মানে হয়তো হঠাৎ করে একদিন এই বাচ্চা হয়ে যাওয়ার পর সব থেকে বেশি যেটা তুই দেখতে পাবি সেটা হচ্ছে সেই বাচ্চাকে দেখতে যাওয়ার একটা ব্যাপার। তো দেখতে আমি গেলাম, ভালো কথা, যে তার সঙ্গে ঠিক আছে আপনি যেটাই দেখছেন, যেটাই দেখছেন, কোনো নেগেটিভ কমেন্ট পাস করার কি খুব দরকার? ঠিক আছে, একটা মায়ের সম্পর্কে, কারণ সেই সেই বাচ্চাটাকে তো সেই 60ঊর্ধ্ব মহিলা যিনি দেখতে এসেছেন, বা যে 50ঊর্ধ্ব মহিলা যিনি দেখতে এসেছেন, তিনি তো জন্ম দেননি, তিনি জন্ম দিয়েছেন বহু বছর আগে। ঠিক আছে, তখনকার লাইফস্টাইল আলাদা ছিল, তখনকার আহ সমস্ত প্যাটার্নস আলাদা ছিল, রান্নার প্যাটার্নস আলাদা ছিল, সমস্ত কিছু তখনকার আলাদা ছিল। তো আপনি দেখতে আসছেন একটা বাচ্চাকে, এবং বাচ্চাকে দেখতে এসে আপনি একটা নেগেটিভ কমেন্ট করে দিলেন যে আমি তো এটা করিনি। সো, এবং ওই একটা জায়গাতে একটা মা যে কিভাবে ভেঙে পড়ে, সেটা আমি আমার বিভিন্ন জুনিয়র যারা মা হয়েছে নতুন নতুন, তাদেরকে দেখে আমি বুঝতে পেরেছি, যে ভীষণ অবাক করা ব্যাপার, যে একটি মা যার যখন খুবই গরম, সে জানেই না
তার বাচ্চার তখন কতদিন বয়স, 15 দিন না 20 দিন এরকম বয়স, সে জানেই না, তার এই কনসেপ্টটাই নেই যে বাচ্চা 8 থেকে 10 বার ইউরিন করবে তার মানে বাচ্চার পেট ভরছে। সে জানছে যে বাচ্চা ঘুমিয়ে আছে তার মানে বাচ্চার পেট ভরা আছে। এবার তাকেও কিন্তু বাড়ির লোক বোঝাচ্ছে যে তোর বাচ্চা ঘুমোচ্ছে, তুইও ঘুমিয়ে পড়, ঠিক আছে। ওর গাট ফিলিং, মা এই জন্যই হচ্ছে সে মা, ওর গাট ফিলিং বলছে যে ও এতক্ষণ কেন ঘুমোচ্ছে। এবং ও আমাকে পার্সোনালি জানালো যখন জিজ্ঞেস করলো যে এরকম জানো তো ওনার নেতিয়ে কিরকম পড়ে আছে, না কতবার সে ইউরিন কাউন্ট করেছে, আর তখন তীব্র গরম, ঠিক আছে। যখন বললাম যে ইমিডিয়েট তুই ওকে কোনো না কোনো ভাবে মানে স্পুনে করে হলেও, ও তো ফিড করছে না, ও তো সাক করতে পারছে না, তুই ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তার ওর ব্লাড টেস্ট করে বললো তখন তার বিলিরুবিন হাই, সেই বাচ্চা নেতিয়ে পড়ে থাকবে না তো কি করবে। তো এই ধরনের মানে ইফ ইউ ডোন্ট নো, ডোন্ট কমেন্ট, বাট ডোন্ট অ্যাডভাইজ ইট রংলি। এটা ভীষণ ভাবে ক্ষতিকারক একটা ব্যাপার। সে আজও আমাকে বলে, সে এখন শিফট করে গেছে অন্য একটা জায়গায়, সে মানে এখনো পর্যন্ত তার কোথাও কিছু প্রবলেম হলে সে আমাকে মেসেজ করে। আর মানে এই বিষয়গুলো কেন, মানে কেন জানানো হবে না, কেনই বা ডাক্তার বলবে না, সে চাইল্ড স্পেশালিস্টই হোক বা সে গাইনোকোলজিস্টই হোক, কেন বা ডাক্তার বলবে না এই কথাটা। তারা তো আর ডায়েটিশিয়ানদের কাছে কাছে যায় না, বিকজ ইউ নো দ্য কন্ডিশন অফ আওয়ার স্টেট, রাইট। আমরা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানদের কাছে যাই না, আমরা পয়সা দিয়ে ওষুধ খাবো তাও ভালো, কিন্তু তবুও আমরা নিজেদের চেঞ্জ করার জন্য আমরা ডায়েটিশিয়ানদের কাছে যাব না। ইটস আ জেনুইন থিং, আমরা যাব না, একটা বেসিক কথা। তাহলে তুমি যাবে না যখন, তুমি জানার চেষ্টা করো, ঠিক আছে, বা মানে তাদের জানানোর চেষ্টা করা হোক, ঠিক আছে। তারপর এটা খুব হাইজিন বড় একটা মেনটেন করা কি সমস্যা বলে, আমাদের পশ্চিমবঙ্গে, হাইজিনটাও তো মেনটেন করা দরকার। ভীষণ ভাবে একটা হাইজিন মেনটেন করা হয় না। আর বাচ্চা, যেটা তুমি বললে একজন বাচ্চা সবে সবে জন্মালো, সবাই দেখতে চলে এলো এবং সে রীতিমতো মানে সমস্ত সবাইকে নিয়ে চলে এলো, তারপর তো কমেন্টস যা পাস করছে করছে, কিন্তু এই যে সবাই মিলে বাচ্চাটার ঘরের মধ্যে চলে এলো, সেই ন্যূনতম হাইজিন মেনটেন হচ্ছে না। বাচ্চা তো তার তো শরীর খারাপ সবাই কোলে নেবে, ইনফেক্টেড হবে, হ্যাঁ সবাই কোলে নেবে, ব্যাপার, সবাই কোলে নেবে এবং ওইটুকু রীতিমতো বয়সে, ওইটুকু, বাচ্চা। আরে তোমরা যদি তাকে হ্যান্ডেল করার হয় তাহলে তোমরা বাইরের জামা কাপড় ছাড়ো, হাত পা ধো, হ্যান্ডেল করো, বাড়ি যাও, ঠিক আছে। একটা বাচ্চা জন্মেছে, তাকে সম্পূর্ণভাবে লিস্ট হাত ধুয়ে তাকে কোলে নাও, সেটাও হয় না, সেটাও হয় না। আর এটা অদ্ভুত ভাবে, আমি কিন্তু এটা নিউ জেনারেশনের দেখিনি, আমি এটা ওল্ড জেনারেশনের কথা বলছি। এক্স্যাক্টলি, এটা পুরোনো নিউ দিনে জেনারেশনের কিন্তু তারা নিউ কেউ করে। জেনারেশনের কিন্তু এই ধারণাটা টনটনে জ্ঞান আছে যে আমি যখন যাচ্ছি বাইরে থেকে একটা বাচ্চাকে হ্যান্ডেল করব, তার মানে আই হ্যাভ টু ফলো দিস, আমি চটিটাও বাইরে ছাড়বো, ঠিক আছে। বাট ইফ ইউ সি দ্য ওল্ড জেনারেশন, ইউ উইল ডিফারেন্সিয়েট ইট ভেরি ভেরি ইজিলি, যে তাদের মধ্যে এই প্রবলেমটা তুই দেখতে পাবি, তাদেরকে কিছু বলাও যায় না। বলা যাবে না এবং খুব সহজে একটা কথাই বলে দেয়, যে কোনো প্রবলেম একটাই সলিউশন, বলে কি আমাদের সময় তো এটা হতো, এখন কেন? ব্যাপারটা হচ্ছে এখন তো এতগুলো ভাইরাস, তার কথা কে বলবে, তখন তো আর কোভিড-19 আসেনি। আমি এখন জানিস তো, মানে বলছি না যে ব্যাডাস, আমি বলে দিই, আমার সমস্যাটা হচ্ছে এখানে। তো কিছু করার নেই। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আচ্ছা এবার আমরা অন্য একটা জায়গাতে যাব, যেটা হচ্ছে এতগুলো কথা আমরা বললাম, তো ব্যাপার হচ্ছে কেন ডায়েট কথাটা আমি রেখেছি, নিউট্রিশন কথাটা। মা যখন একটা বাচ্চাকে ফিড করাচ্ছে ল্যাকটেশন পিরিয়ডে, অনেকের ধারণা থাকে এই সময় কোনো ডায়েট হয় না, কোনো নিউট্রিশন সেরকম ভাবে লাগে না, কিন্তু সেটা না, সবথেকে বড় ভুল হয়ে যায়। ল্যাকটেশনের ফেজই WHO রেকমেন্ডেড বলি বা আমাদের আইসিএমআর আরডিএ তেও দেওয়া রয়েছে, দুটো ফেজ রয়েছে। তার মানে নিশ্চয়ই সেখানে কোথাও না কোথায় পুষ্টির একটা তারতম্য দেখা যায় বা সেই জায়গা থেকে তার ডিফার করে, যেটা 0 to 6 মান্থসে যেটা থাকবে 7 to 12 মান্থসে আলাদা হয়ে যাবে। কেন? 600 এক্সট্রা, 600 কিলো ক্যালোরি এক্সট্রা, মানে 2 কি 3টে মিল এক্সট্রা।
বোঝা গেল? তার পোর্শন সাইজ আলাদা হবে, মানে তার পরিমাণ আলাদা হবে। এখন কথা হচ্ছে যদি মাঝরাতে খিদে পেয়ে যায়, ব্রেস্টফিড যত করাবে খিদে পাবে, ঠিক আছে? যদি পেটে কিছু না থাকে তাহলে খিদে পাবে। এইবারে তখন খেতে হবে, রাইট খাবারটা খেতে হবে, ঠিক আছে? জাঙ্ক মানে চিপস বা প্যাকেট প্যাকেট বিস্কিটস না খেয়ে যদি রাইট ড্রাই ফ্রুটস খাওয়া যায় হুম। তাহলে তখন বেটার। সেই সময় ক্যাফিন ইনটেক করা যাবে না, ডার্ক চকলেট ইনটেক করা যাবে না। ও কি খুব কাঁদছে? ডার্ক চকলেট ইনটেক করা যাবে না। এই বিষয়গুলো হচ্ছে কথা। প্রোটিন ইনটেক বাড়াতে হবে। ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ, ডিম যদি ভাজা কোনো মা হজম করে নিতে পারে তাহলে সে সেটা আহ, খেতেই পারে। স্ক্র্যাম্বল এগ, সমস্ত কিছু, ঠিক আছে? এবার সবকিছুই খাওয়া যায়, এবার সবকিছুই খাওয়া যায় এর মধ্যেও ব্যাপার আছে যে সবকিছুর মধ্যে সুগার কন্টেন্ট কতটা থাকবে। একটা কথা এখানে আমি বলে রাখি যে আমাদের জাস্ট মিলেট ইয়ার চলছিল, এবং মিলেট ইয়ারের সঙ্গেই এটাও বলে দেওয়ার কথা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তো ভীষণভাবে দরকার মিল্ক প্রোডাকশনের জন্য। তো যদি কোনো মা চাইছেন যে আমি এত ভাত খাবো না, ঠিক আছে, আপনি মিলেটসে আপনার নিজেকে মানে নিজের যে খাবারের মধ্যে মিলেটস অ্যাড করুন। এবার মিলেটস বলতে কি, ছোট 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 যে যে ব্যাপারগুলো, মানে রাগি আপনি অ্যাড করতে পারেন। আপনার কাছে যদি রাগি অ্যাভেলেবেল না হয় আপনি ডালিয়া অ্যাড করুন, বা আপনি ছোট ওই কাউনের চাল বা সানা চাল যেটাকে বলে সেটাও আমরা অ্যাড করতে পারি, জোয়ার বাজরা অ্যাড করতে পারি, ঠিক আছে? আহ ভাত যদি খেতে হয় তাহলে সেদ্ধ চালের ভাত, আতপ চালের ভাত নয়, সেদ্ধ হুম। চালের ভাত, ঠিক আছে? সুগার কন্টেন্ট আপনি কমান, কিন্তু সুগার মানে ফ্রি সুগার কন্টেন্ট খাবার থেকে কমাতে হবে। প্রোটিনের মধ্যে ডিম, ডিম হচ্ছে একটা রেফারেন্স প্রোটিন। মাছ, মাংস, মাংসর ক্ষেত্রে আপনি যদি মনে করেন, কেউ যদি মনে করে যে আমার ওয়েট বেশি হয়ে যাবে বা আমি ঠিক করে আমি খেতে পারবো না বা আমার কোলেস্টেরল বেশি হয়ে যাবে, আপনি রেড মিট অ্যাভয়েড করতে পারেন বা রেড মিট আপনি কম খেতে পারেন। সেক্ষেত্রে চিকেনকে স্টিউ করে খেতে পারেন, ঠিক আছে? প্লান্ট প্রোটিন, প্লান্ট যে প্রোটিন গুলো রয়েছে, মানে ডাল, ডাল খেলে যে কোনো এক প্রকার ডাল নয়, ডাল যদি খেতে হয় তাহলে 3-4 রকমের ডাল একসাথে মিশিয়ে সবজি দিয়ে ফুটিয়ে সেটাকে খেতে পারেন স্যুপ হিসেবে। পালং শাক ভীষণ ইম্পর্টেন্ট একটা খাবার এই সময়, পালং শাক ভীষণ ভাবে এই সময় দরকার, ঠিক আছে? পালং শাক। আর যে কোন খেয়ে যেতে হবে, অ্যান্ড ইটস আ প্রসেস। 6 মাস, 7 মাস, 8 মাস যতদিন এটা আপনি থাকবেন, খেতে থাকবেন, ততদিন কিন্তু আপনার শরীরে কোনো রকম ডেফিসিয়েন্সি হবে না। আর ডেফিসিয়েন্সি এই সময় কিন্তু হয়, সেই ডেফিসিয়েন্সির বিষয়টা কিন্তু এই 7 মাস 8 মাস থেকে বোঝা যায়, সেটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। ভীষণ ভাবে সেটা হয়, ঠিক আছে? যদি কাজের চাপে বা বাচ্চা সামলানোর চাপে সেকেন্ড ফেজ অফ ল্যাকটেশন মানে 6 মাস চলে গেল, তখন ক্যালোরি আমরা একটু কমালাম, সেটা হচ্ছে 520 কিলো ক্যালোরি, বাট স্টিল ইট ইজ এক্সট্রা। কি মনে করা হয় যে এখন তো আর আমি অতটাও খাওয়াচ্ছি না দুধ, এখন তো ও ভাত ডাল সবই মোটামুটি খাচ্ছে, তাহলে না, ভুল। তখনও দুধ খাইয়ে যেতে হবে, ভাত ডাল সবজির সাথে মাছ, যা যদি যাই খাওয়ান বাইরে থেকে, যেটা সেটা খাওয়ানোর সাথে সাথে কিন্তু ব্রেস্ট ফিডও করিয়ে যেতে হবে, এবং ব্রেস্ট ফিড ইন্টেনশনালি করা হবে। মানে বাচ্চা ঘ্যান ঘ্যান করছে তখনই শুধু দেবো তা নয়, কিন্তু ইটস আ মিল। বাচ্চার মিল টাইমেও ব্রেস্ট ফিডিং অ্যাড করুন, ব্রেস্ট মিল্ক অ্যাড করুন। মানে দুটো বড় মিলের মাঝখানে একটা ছোট মিল হিসেবে ব্রেস্ট মিল্ক ফিড করাতে হবে, এটা একটা কথা। এবার এই ব্রেস্টফিড যেহেতু আপনি করাচ্ছেন, সেটা হয়তো 6 ঘন্টা পর ব্রেস্টফিড করাচ্ছেন, সেই অনুযায়ী আপনার ব্রেস্ট মিল্ক সিক্রেট হবে। তাতে হয়তো ওর পুরোপুরি পেট ভরবে না, কিন্তু ওর নিউট্রিয়েন্ট লস হবে না। আর
কিন্তু আপনার শরীর থেকে কিন্তু নিউট্রিয়েন্ট বেরোচ্ছে, ওর ইমিউনিটি স্ট্রং থাকছে, মানে বাচ্চার ইমিউনিটি স্ট্রং থাকছে, মায়ের শরীর থেকে কিন্তু নিউট্রিয়েন্ট বেরোচ্ছে। আর তার মধ্যে সব থেকে বেশি যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম, তার মধ্যে থেকে প্রোটিনও বেরোচ্ছে। তাহলে প্রোটিন এক্সট্রা কিন্তু আমাকে অন্তত পক্ষে 2 বছর খেতে হবে। তাতে যদি দিনে 2টো ডিমও খেতে হবে, কিচ্ছু করার নেই, তাতে কিচ্ছু হয় না, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। এক্স্যাক্টলি আচ্ছা, সেটাই। আমার আমার মেয়েকে কি আমি কি আমার কাছে একটু বসাতে হ্যাঁ, পারি? নিয়ে চলে এসো। আসলে অনেকক্ষণ আমাকে ছাড়া রয়েছে, আর এমন ভাবে তাকায় না যেন মনে হয় আমি ভীষণ অপরাধ কিছু একটা করে ফেলেছি। ওকে, কন্টিনিউ কর, আমি আছি। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। কারণ হচ্ছে দেখো, ডায়েটের ক্ষেত্রে বা নিউট্রিশনের ক্ষেত্রে যখন একটা মা তার শরীর থেকে নিউট্রিয়েন্ট অলরেডি লস করছে, সেটা কিন্তু বাচ্চার জন্যই দিচ্ছে। কত সুন্দরভাবে প্রসেসটা তৈরি। আবার ওই লসটা করানোর জন্য তার ওয়েট লসও হবে, প্লাস বাচ্চাটাকে ফিট করানোর জন্য মাকে হেলদি থাকতে হবে, তার জন্যই এক্সট্রা প্রোটিন, তার জন্যই এক্সট্রা ক্যালসিয়াম, তার জন্য 7 থেকে 12 মাসও কিন্তু +520 কিলো ক্যালোরি এক্সট্রা লাগছে, যতটা আমাদের লাগছে। এইখানে ডায়েট এন্ড নিউট্রিশন পার্টটা কিন্তু নিয়ে আয়, নিয়ে সবচেয়ে আয়। উপরে। এইবার এইবার সেটাতেই আমরা আসবো দিদির কাছে, যেটা দিদির মেয়ে দিদির কাছে আসবে, কারণ ঠিক সেই কথাটা দিয়ে আমি এর পরের পয়েন্টটা তুলবো, সেটা হচ্ছে মাদার অ্যান্ড বেবি রিলেশনশিপ। এই জায়গা থেকে যখন তুমি অনেকবার আগেও বলেছো যে অনেক যারা বয়োজ্যেষ্ঠ বা জ্যেষ্ঠরা থাকেন তারা বলেন যে কেন বারবার মায়ের কাছে ঘেঁষতে চাইছে, কেন যাচ্ছে, সেটা নিয়ে তুমি আগেও বলেছো অক্সিটোসিন হরমোন এবং তার যে হ্যাপিনেসটা তার মায়ের কাছে খুঁজে পায়। যত মাদার অ্যান্ড বেবি এই যে রিলেশনশিপটা আমরা দেখবো, মানে আমরা এখন দেখতেও পাচ্ছি মনে হয়, তো এই রিলেশনশিপটা খুব দরকার। সেটাও কিন্তু কানেক্ট করে সামহাও, কোথাও গিয়ে আমাদের সামহাও এমন ভাবে কানেক্ট করে, সেই জায়গা থেকেও কিন্তু মেন্টাল স্টেবিলিটি বুস্ট আপ হবে। সেই জায়গা থেকে মাদার বেবি চাইল্ড যত, মানে মাদার অ্যান্ড বেবির যে রিলেশনশিপটা, সেটা ইমোশনালি আরো বন্ডিং যত তৈরি হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি ডায়েট অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রেও মা ততটাই সেই জায়গা থেকে বেবিকে আরো বেশি করে হ্যাঁ, আছি। হ্যাঁ, আরো বেশি করে কিন্তু বেবিকে আরো তৈরি করতে পারবে। তো তুমি একটু আমাদের মাদার এন্ড বেবি রিলেশনশিপ নিয়ে বলবে। আর কি ওই মাদার আর বেবি রিলেশনশিপ নিয়ে বলবো, এখন কথা হচ্ছে ওটাই যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করালে সবার আগে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মেন্টাল বন্ডিং। সে মানে বাচ্চা, আমার ক্ষেত্রে যেটা আমি 100% বলতে পারি, যেটা আমার ক্ষেত্রে মারাত্মক ভাবে আমি ভয়ে ছিলাম যে আমি তো 12 ঘন্টা বাড়িতে থাকি না, তাহলে কি আমার বাচ্চা কি আমাকে ভুলে যাবে, এবং এটা আমি ডাক্তারকেও জিজ্ঞেস করেছিলাম। আহ এবং কথা হচ্ছে যে ওই যে গন্ধটার কথা বলেছিলাম, ওই গন্ধটা কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে ব্রেস্ট মিল্কটা এত বেশি বাচ্চাকে প্রথমত স্ট্রং তো করবেই, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি যেটা হচ্ছে যে মায়ের আর বাচ্চার মধ্যে যখন একটা খুব ভালো রিলেশন হয়, তখন মায়ের সব থেকে বেশি দরকার হচ্ছে স্ট্রেংথ, ঠিক আছে, আর বাচ্চার সব থেকে বেশি দরকার হচ্ছে সেফটি। হ্যাঁ, সেফ ফিল করা, ঠিক আছে। তো এই সেফ ফিল যদি একটা বাচ্চা করতে পারে, সে কিন্তু তার মায়ের কাছেই করবে। তো সে তো তার মায়ের কাছে ঘন ঘন যাবেই, সে তো ক্লাস্টার ফিট করবেই, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো ক্লাস্টার ফিট তো সে করবেই, ঘন ঘন তো সে মায়ের কাছে যাবে। সে মানে সে যদি একটু বড়, এবার সে তো তখন মানে কি বলবো, মানে যখন 3 মাস, যখন নিউবর্ন, দাঁড়া, ও তখন যখন নিউবর্ন, সে তো তখন খুব একটা বেশি বডি মুভমেন্ট করতে পারছে না। তার কাছে ওটাই ব্যাপার যে আমার অ্যাক্টিভিটি বলতে আমি একটু হাত পা ছুড়বো, একটু আমার কি কাজ বলতে গেলে এটাই কাজ, মানে ব্রেস্ট ফিড করাটাই কাজ, সেটাকে ক্লাস্টার ফিডিং বলে। সে ক্লাস্টার ফিড করছে মানে ব্রেস্ট মিল্ক কমে গেছে, সেটা কিন্তু নয়, ঠিক আছে। ক্লাস্টার ফিড বাচ্চা সবটাই। করবে, ক্লাস্টার ফিড অন্তত পক্ষে 3 মাস, 3.5 মাস, 4 মাস পর্যন্ত অন্তত পক্ষে সে ক্লাস্টার ফিড করবে। হ্যাঁ,
প্লাস্টার ফিট করবে, তুমিও করেছো। হুম, একদম তাই। এবার আমরা একদমই শেষের দিকেই চলে এসেছি। তো তোমাকে আমি হ্যাঁ। আমাদের সবার জন্য অলরেডি তুমি আমাদের অনেকটা ইনফরমেশন দিয়েছো, যেটা ভীষণ ভীষণ আমাদের জন্য খুব হেল্পফুল, এবং যারা নিউ মমি তাদের জন্য খুব হেল্পফুল হবে, বিশেষ করে যারা মায়ের পাশে থাকে, তার ফ্যামিলি, তাদের জন্য খুব হেল্পফুল। কারণ এই জায়গা থেকে হুম। মায়ের যতটা জানা দরকার, তার থেকে কিন্তু তার ফ্যামিলি, তার আশেপাশে যারা আছে তাদের তাদেরও কিন্তু ততটাই বেশি মরাল ভাবে জানা সাপোর্ট ভীষণ দরকার, ঠিক আছে, মরাল সাপোর্ট সাপোর্টটা খুব ভীষণ দরকার, মরাল এই সাপোর্ট জায়গা ভীষণ দরকার, মরাল সাপোর্ট ছাড়া কিন্তু হবে না। এবং হবে না। সমস্ত ক্ষেত্রেই এটা ভীষণ ভাবে দরকার। এটার জন্য আরো একটা বিষয়, এটার জন্য যে বাবা থাকছে তাকেও কিন্তু, ও, একদমই তাই। বাবাকে খুব বড় রোল প্লে করতে হবে, কারণ আমরা কোথাও গিয়ে আলটিমেটলি বলে দিই যে মা তো বাচ্চা, তো মা সব করবে, মা তার বাচ্চার সবকিছু। কিন্তু কোথাও গিয়ে বাবা কিন্তু সেই জায়গা থেকে আসেন, কিন্তু বাবা এই জায়গায় সব থেকে বড় রোল প্লে কিন্তু করে। আচ্ছা আমি কি দুটোই ঢুকে গেলাম? না, অসুবিধা নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি না তোমাকে। আমাকে দেখতে পাচ্ছ না? আমার কিছু একটা হয়েছে, দেখতে পাওয়া ভিডিওটা যাচ্ছে? অন ভিডিওটা অন করো। হ্যাঁ, ক্যামেরাটা আসলে আমার হ্যাঁ, কাছে, কেন? আমার খুব শান্তশিষ্ট মানুষ তো বসে আছে, তো ভীষণ শান্ত সে। সত্যি আজকে এত ভালো লাগছে দিদি, মানে ল্যাকটেশন পিরিয়ডে আজকে আমরা তো আলোচনা করছি, আর টুকুকে সাথে নিয়েই কিন্তু আমরা এটা লাইভ হলাম, এবং সেটা কিন্তু আমার কাছে খুব বড় একটা পাওয়া তো। হ্যাঁ, হ্যাঁ। আরে দাঁড়া, ওরে বাবারি। হ্যাঁ। একদম। এবার লাস্টলি একদম শেষ হুম, যে জায়গাটা আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে তুমি হুম। সমস্ত আমাদের ভিউয়ার্সদের এবং বিশেষত মায়েদের, নতুন ল্যাকটেশন যারা মাদার আছেন এবং তার ফ্যামিলিদের, তুমি কি মেসেজ দিতে চাইবে? এবং আলটিমেটলি এটাই আমরা কনক্লুড করব টোটাল সেশনটা জুড়ে, যে এই জায়গা থেকে আমাদের মেসেজটা কি হবে। হ্যাঁ, মায়েদের কি করব, মায়েদের কিছু গাইডলাইন। হ্যাঁ, মেসেজ তুমি যদি কিছু দিতে চাও, কারণ আমাদের এই টোটাল সেশনটাই ছিল অ্যাওয়ারনেস নিয়ে, সেই জায়গা থেকে মরাল সাপোর্ট সবকিছুর কথাই আমরা বলেছি। মায়েদের আলটিমেটলি সব থেকে বেশি যেটা, নতুন যারা মা হচ্ছে তাদের প্রথম কথা হচ্ছে যে ভয়, বিভিন্ন রকমের ইমোশন একসাথে আসতে পারে। সেটা হচ্ছে যে ভয়, আহ নিজের প্রতি ডাউট, যেটাকে আমরা সেলফ ডাউট, লো সেলফ এস্টিম, আমি ঠিক করে করতে পারছি না, আমাকে সবসময় এগুলো শুনতে হচ্ছে, আমি ঠিক করে ভালো করে হয়তো করতে পারছি না, আমার থেকে আরো হয়তো বেটার কেউ কিছু করছে। ঠিক আছে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে আহ প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে 9টা মাস ক্যারি করা, সেটা করে জন্ম যখন কেউ দিতে পেরেছে, তাকে মানুষটাও সে করতে পারবে। সুতরাং এই কনফিডেন্সটা নিজের মধ্যে সবার আগে আনতে হবে যে আই গেভ বার্থ টু আ চাইল্ড, টু আ হিউম্যান বিং। ওকে, so I can feed her or I can feed him, I can manage also. এই কনফিডেন্সটা যদি একবার কোনো মায়ের মনের মধ্যে, মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে কনফিউজড করতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ভীষণ বড় কথা। আর যেটা একটা ব্যাপার বলার কথা, সেটা হচ্ছে যে যে বাবা, মানে একটা বাচ্চাকে তো বাবা আর মা দুজনে মিলে তাকে তো পৃথিবীতে আনছে। এটা না খুব একটা, মানে জিনিস নয়, জানিস তো, এটা খুব একটা যে পরিষ্কার জিনিস তা কিন্তু নয়। তো তাকে তো দুজনে মিলে পৃথিবীতে আনছে, তাহলে ওয়াই অনলি মাদার? তাকে যখন আমি
মানে ম্যানেজ করছি, সেই ম্যানেজ করাটা শুধু মা কেন করবে, কেন বাবা সেখানে আমরা কেন বাবাকে দেখতে পাবো না, কেন আচ্ছা বাবার থাকবে, বাবা পাশে থাকুক, মানে রাত রাত জেগে একটি মা যখন ব্রেস্ট ফিড করাচ্ছে তার পিঠে ব্যথা হবে, তার পিঠে একটা বাবা এসে সাপোর্ট দিক, মানে তার বাবা এসে, মানে তার যে মা হয়েছে তার হাজবেন্ড এসে তার পিঠে সাপোর্ট দিক, খুব মানে কঠিন কাজ কিন্তু নয়, এটা ভীষণ অকওয়ার্ড একটা ব্যাপার যে একটি মা জেগে থাকছে এবং পাশে শুয়ে একটা মানুষ অবলীলাক্রমে ঘুমিয়ে যাচ্ছে, এটা হয় না। লাকিলি আমার সাথে সেটা হয়নি কোনোদিন, আজও সেটা হয় না, অ্যান্ড আই এম ভেরি ট্রুলি ব্লেসড অ্যাবাউট দ্যাট। তো সেটা কেন কি বলবো, ভীষণ এটা নিয়ে কেউ কোয়েশ্চেন রাইজ করে না, এটা নিয়ে কোয়েশ্চেন করতে গেলে আবার সবাই বলে ও তো ছেলে, ও কি বুঝবে। আরে ছেলেদের কি হার্ট নেই, ছেলেদের কি মানে হৃদয় বলে কোনো বিষয়টা নেই, ঠিক আছে? তো এগুলো কেন হবে তাহলে? একটা বাচ্চাকে পৃথিবীতে আনার জন্য দুটো মানুষ লেগেছে, তার প্রত্যেকটা ডিসিশন দুটো মানুষ নেবে, সেটা হচ্ছে একটি বাবা, তার বাবা এবং তার মা, ঠিক আছে? যদি কিছু বলতে হয় তার বাবা বলবে, যদি কিছু গাইডেন্স দিতে হয় হাজবেন্ড গাইডেন্স দেবে, আদারওয়াইজ নয়। আর যারা সিঙ্গেল মাদার রয়েছে তাদেরও কনফিউশন আসতে পারে, তাদেরও কনফিউশন 100% আসতে পারে, তার কারণ তাদেরকে একটা কথা বলবো যে এত বড় ডিসিশন যারা নিতে পেরেছেন যে আই উইল বিকাম আ সিঙ্গেল মাদার, তাহলে তারা মানে আর তাদেরকে বাচ্চা মানুষ করতে গেলেও আর কারোর হেল্প লাগবে না, বিকজ তারা একাই 100, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কথা। আর ইয়েস, দেয়ার ইজ নিউট্রিশনাল ইম্পর্টেন্স 100%, নিজেকেও দেখতে হবে। একদম তাই। থ্যাংক ইউ দিদি আমাদের একটা এত সুন্দর ইনফরমেটিভ সেশন দেওয়ার জন্য। আর শেষটুকু তো ভীষণ সুন্দর ছিল, সব থেকে বড় কথা খুব খুব কাছের লাগলো। আর আমরা এখন তুই স্কিমিং আমার স্ক্রিনটা খুব একটা অ্যাকচুয়ালি কাছের, মানে তুই ভীষণ ভালো, ওই জন্যই আর কি এত কিছু ঠিকঠাক করে হয়ে যায়। থ্যাংক ইউ দিদি। আর লাস্ট এখন যদিও তুমি পুরো স্টিফ হয়ে আছো, কিন্তু আমরা তো তোমাকে আর আমাদের টুকুকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। অনেকে এখানে জিজ্ঞাসা করছে এটি কে, এটি হচ্ছে দিদি, একদম ছোট্ট একটি বেবি সাতকীও আছে। হ্যালো সাতকি। তো তবু অনেকক্ষণ ওর মাকে ছাড়া ছিল, তো সেই জায়গা থেকে ও এখন একটু ওর মায়ের কাছে চলে এসেছে, যা আমরাও একদম যতক্ষণ মা ছাড়া ততক্ষণ বাবা হ্যান্ডেল ততক্ষণ করেছে, বাবা। লাস্টে ততক্ষণ বাবা দেখেছে আর কি, একদম এইটাই আমি বলছে বলতে বাবা এবার চাইছিলাম যে পালাচ্ছে। আসলে বন্ডিং কোথাও গিয়ে হ্যাঁ, এইটা মিলে গেলো। এবং আমি মানে ভীষণ ট্রুলি ব্লেসড মানে তোমাদের তিনজনকে পেয়ে। কারণ এই যে বন্ডিং এর কথাটা বললাম আজকে, কিন্তু আমরা লাইভ বোধহয় অনেক মানুষ দেখলাম এবং সেটা রিয়েলাইজ করলাম। থ্যাংক ইউ সো না মাচ মানে দিদি। এটাই তো হচ্ছে কথা যে একটি বাচ্চাকে মানুষ কিন্তু শুধু মা করে না, একদম। ঠিক আছে? একটি বাচ্চাকে মানুষ একটা গোটা পরিবার করে, তো তাকে যদি সেই ফুল পরিবার এবং সেই ফুল জিনিসটা দিতে গেলে সেই মাকে তো মোরাল সাপোর্ট দিতেই হবে, না হলে কি করে সেই বাচ্চাটাকে আমরা পরবর্তীকালে, তার পরবর্তীকালে কি হবে, বাচ্চা যখন কোনো প্রবলেম করবে তখন দোষ গিয়ে পড়বে মায়ের কাছে, যেটা আমাদের সোসাইটি আর কি, ঠিক আছে? ভালো সোসাইটি। কিছু করলে সেটা আলাদা ব্যাপার, খারাপ কিছু করলে দোষটা হচ্ছে মায়ের। তো সেগুলো শুরু হচ্ছে কোথা থেকে, সেই ডে ওয়ান থেকে তুমি পারছো না, মা পারছে না, মা কেন এরকম, ঠিক আছে? সো এগুলো ঠিক নয়, যদি কেউ পারে তাহলে মাই পারবে, বরং মাকে বোঝান যেটা করার দরকার, সেটা যেটা করণীয়, কোনো মা যদি সত্যি না পেরে থাকে তাহলে সেই মাকে বোঝানো উচিত যে তুমি বাবা এটা ভুল করছো জানো তো, এবং সেটা বলারও ধরন আছে, ঠিক আছে? সো দিস একদম। ইজ ইট। তো ওই বাক্যটাই হচ্ছে ব্যাপার, মানে আমরা কিভাবে এক্স্যাক্টলি, বাক্যটা না তুলে ধরছি একজনের এক্স্যাক্টলি, সামনে, সে মা হোক বা যে কোনো মা, এক্স্যাক্টলি। এটা আমাদের বিহেভিয়ারই প্রকাশ পেয়ে যায়। তো টুপু, তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাদের সবার তরফ থেকে। তুমি আরো থ্যাংক বড় হও। ইউ। একদম।
থ্যাংক ইউ দিদি, এত সুন্দর একটা দেখ সময় দেওয়ার জন্য, এত সুন্দর করে একটা আমাদের সেশন দেওয়ার জন্য। আর আমরা টুকুকে হুম, নিয়ে আমাদের ল্যাকটেশনের পিরিয়ডটা শেষ করব। সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ টাটা এত করে দাও, টাটা করে মধ্যে দাও। থাকার ওফ, জন্য। কি যে দেখতে পেয়েছে এখন। ও টাটা এখন করে উঠেছে দাও। বাবা। টাটা টুকু, আবার দেখা হবে তোমার সাথে। টাকা ও টাকা, এখন এদিকে টাকা, excited একবার হয়ে টাকা, গেছে। একবার টাকা, একবার টাকা, এদিকে টাকা, এটা টাকা। কুটকুড়ি কুটকুড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা থ্যাংক ইউ যারা সো মাচ। এতক্ষণ শুনলেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি, তোমাকেও থ্যাংক ইউ। আমরা আবার নতুন করে আরো ফিরে আসবো। দিদিকে আশা করি আগামী দিনে অনেকবার আর নতুন কোনো সেশন হলে নিশ্চয়ই থাকবে দিদি, কারণ দিদির যে হ্যাঁ, নিউট্রিশনিস্ট হিসাবে শুধু নয়, একজন টিচার হিসাবে, একজন টিচার যে কত রকম ভাবে আমাদের হেল্প করতে পারে এবং জীবনের প্রতিটা পদক্ষেপে, আমি ওই জন্য খুব মানে ভরসা করি, বিশ্বাস রাখি, আর এই জায়গা থেকে আমি সেটা ফিরেও পাই। তো সেই কারণেই আমার সাথে দিদির একটা এত সুন্দর বন্ডিংও তৈরি হয়ে গেছে। তো সেটার জন্য অনেক থ্যাঙ্কস, অনেক ভালোবাসা তোমাকে আমার তরফ থেকে। আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল। থ্যাংক সবাই ইউ, সুস্থ থ্যাংক ইউ, থাকবেন, থ্যাংক ইউ। ভালো থাকবেন, আবার নতুন একটা কোনো সেশন নিয়ে নিশ্চয়ই ফিরে আসবেন। থ্যাংক ইউ সো গুড মাচ। নাইট। নাইট।